সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এডুকেশন ফোরামের নিয়মিত শিক্ষা আড্ডা সিরিজ সিলেবাজে নেই এর নবম পর্বে, অষ্টম পর্বে, দুঃখিত, অষ্টম পর্ব। আমাদের আজকের বিষয় শিক্ষা বাজেট, অপ্রতুল বাজেট নাকি অদক্ষ ব্যবস্থাপনা। আমরা জানি প্রত্যেক বছরই বাজেট হয় এবং এই বাজেট ঘিরে আমাদের সবারই মূলত চোখ থাকে, কারণ এর সাথে আমাদের জীবনযাপনের যে ব্যয় বাড়বে না কমবে সেটা যেমন জড়িত, তেমনি সামগ্রিক দেশ কিভাবে চলবে আগামী একটি বছর সেই সমস্ত পরিকল্পনা এই বাজেটকে ঘিরেই। এই কারণেই এটা নিয়ে আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাজেটকে ঘিরে। তবে এই বাজেটের মধ্যে যে বিষয়টা সাধারণত কম উচ্চারিত থাকে সেটা হলো শিক্ষা বাজেট। এটা নিয়ে আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি তারা এটা নিয়ে শিক্ষা বাজেট প্রণয়নের আগে এবং পরে নানান সময় নানা ধরনের কথা বলি, নানা ধরনের দাবি দেওয়া আমরা এটা নিয়ে এটাকে ঘিরে আমাদের সবসময় থাকে। তো সেই জন্যই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ আগামী জুন মাসে আমরা দেখব যে বাজেট আসবে এবং এই বছর এমন একটা পরিস্থিতি, যে বছর হয়তো নানা ধরনের সমস্যা, বিশেষ করে করোনা সমস্যার কারণে বাজেটকে ঘিরে নানা ধরনের প্রাপ্তি প্রত্যাশা আমাদের থাকবে। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখতে যাচ্ছি যে, এবং আমরা এই আলোচনাটা করতে যাচ্ছি যে আসলে শিক্ষা বাজেট যে আমাদের, সেই শিক্ষা বাজেট আসলে কি রকম। এটাকে ঘিরে নানা ধরনের অভিযোগ আছে, নানা ধরনের চাওয়া আছে, এবং এখানে ঘিরে যে অভিযোগগুলো সেখানে আছে, কেউ কেউ বলছেন যে এটা অপ্রতুল বাজেট, আবার কেউ কেউ বলছেন বাজেটের অভাব নেই, এখানে আসলে মূল সমস্যাটা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন তিনজন এই শিক্ষা ফিল্ডেরই তিনজন স্বনামধন্য ব্যক্তি। প্রথমে আছেন গৌতম রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। এরপরে আছেন তানিয়া লাইজু সুমি, তিনি শিক্ষা উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং আছেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নুরুন নবী সোহাগ। তো আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সিলেবাজে নেই এর অষ্টম পর্বে। আমি আলোচনার শুরু করতে চাই গৌতম রায় দাদা আপনাকে দিয়ে। মূলত যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে, আমাদের যে শিক্ষা বাজেট সেটা নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা আছে। তো শিক্ষা বাজেট আসলে কেমন হওয়া দরকার, এবং বাংলাদেশের যে শিক্ষা বাজেট তার গতি প্রকৃতি কেমন বিগত বছরে, আপনি অনেকদিন ধরে নিয়ে লেখালেখি করছেন, সেটা গতি প্রকৃতি কেমন, এবং বর্তমান যে বাজেটটা আমরা যে বাজেটের মধ্যে আছি সেটার অবস্থাই বাকি সে নিয়ে। ধন্যবাদ শফিক। শিক্ষা বাজেট নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমরা প্রথমেই যে বিষয়টা বোঝার চেষ্টা করি আমাদের বাংলাদেশে আপনি জানেন যে আমাদের দুইটা মন্ত্রণালয় আছে, একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আর আরেকটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো এই যে দুইটা মন্ত্রণালয়, সেই দুইটা মন্ত্রণালয়ে আমাদের যে প্রতি বছর যে বাজেট দেওয়া হয় সেই বাজেটের কতটুকু বরাদ্দ এই দুইটা মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে, মোটা দাগে আমরা সেটাকে শিক্ষা বাজেট হিসাবে আমরা চিহ্নিত করি। এখন আমরা যেটা দেখি যে বাজেটে যখন বরাদ্দ দেয়া হয় তখন আমাদের যে অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, তারাই মূলত আসলে এখানে একটি মূল ভূমিকা পালন করেন, যেহেতু এটা আসলে তাদের দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই সরকারের যে প্রতিটা মন্ত্রণালয় এবং এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই এখানে কাজ করেন, কিন্তু যেহেতু এটা আসলে সরাসরি অর্থ এবং পরিকল্পনার সাথে জড়িত, আমরা আসলে যখন বাজেট প্রদান করা হয়, বাজেট নিয়ে যখন আলোচনাটা শুরু হয়, তখন আমরা আসলে চেষ্টা করি যে তাদের কাছে বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলে ধরতে, কারণ তারা আসলে মূল ব্যক্তি এই বাজেট প্রণয়নে। তো এই যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে যে বাজেটটা দেওয়া হয়, আমরা আশা করি যে অর্থমন্ত্রী এই দুইটা মন্ত্রণালয়কে বেশি করে বাজেট দিবেন। এটা শুধু আমরা না, যারা আসলে যে ফিল্ডে কাজ করি, যেমন যিনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন তিনি চাইবেন যে তথ্য প্রযুক্তিতে যেন বাজেট বেশি দেওয়া হয়। আমি শিক্ষা নিয়ে কাজ করি, আমি চাইবো শিক্ষাতে বাজেট বেশি দেওয়া হয়। তো গত কয়েক বছরের আমরা যদি একেবারে এইভাবে দেখি যে একটা মাইল আমরা যদি এইভাবে চিন্তা করি যে 2000 সালের পর থেকে আমাদের বাজেটের আসলে কি অবস্থা, আমরা ইতিমধ্যে এটা বোধহয় সবাই জানি যে বাজেটে শিক্ষার জন্য আসলে কতটুকু বরাদ্দ রাখতে হয়। এখানে শিক্ষা বলতে আমি একসাথে দুইটাই বোঝাচ্ছি,
যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় দুইটা সম্মিলিত বাজেটকে বোঝাচ্ছি। তো একটা সাধারণ হিসাব আমাদের কাছে আছে, বা এটা আমরা যেটা সবসময় যেটা উদ্ধৃত করি সেটা হচ্ছে ইউনেস্কোর একটা হিসাব আছে যে বাজেটের শতকরা 20 ভাগ, এটা মানে সমস্ত দেশের সমস্ত বিশ্বের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এটা একটা সাধারণ হিসাব, কিংবা জিডিপির 6% বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ দেওয়া। তো আমরা যদি 2000 সালের পর থেকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে আসলে কতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে, সেখানে আমরা যেটা দেখি যে আমাদের বাজেট কখনোই আসলে ওই পর্যায়ে পৌঁছেনি। জাতীয় বাজেটের 12-13 ভাগ, 14 ভাগ, 11 ভাগ, 10 ভাগ মোটামুটি এই রেঞ্জের মধ্যে উঠানামা করেছে। কখনো কখনো আমরা দেখেছি যে বাজেট 14, 15, 16 বা এরকম একটা পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এটাকে আপাত দৃষ্টিতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু সেই সময়কালে আমরা যখন দেখেছি যে বাজেট 1,11,000 থেকে শুরু করে 14 ভাগে পৌঁছে গেছে, তখন আমরা দেখেছি যে শিক্ষা বাজেটের সাথে অন্যান্য কোনো না কোনো খাত জুড়ে দেওয়া হয়েছে, যেমন শিক্ষার সাথে সংস্কৃতি, শিক্ষার সাথে তথ্য প্রযুক্তি, এরকম জুড়ে দেওয়ায় তখন আসলে বাজেটটাকে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে শিক্ষার জন্য অনেক বেশি বরাদ্দ। কিন্তু আমরা যদি খুব স্পেসিফিক্যালি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি দিয়ে দেখি, তাহলে দেখবো যে আমাদের বাজেট আসলে সবচেয়ে কম। আমি সর্বশেষ যদি এভাবে উল্লেখ করি যে বর্তমানে আমাদের গত সর্বশেষ 2-3 বছরে আমাদের মানে যে জিডিপি যেটা আমি বলেছিলাম যে 6% থাকা প্রয়োজন, সেটা এখন আসলে 2%-এর কাছাকাছি, 2%-এর কাছাকাছি, এবং এই হার আমাদের দক্ষিণ এশিয়ায় এটা হচ্ছে সর্বনিম্ন। আমরা আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশে যে বাজেট আমরা দেখি, সেখানেও তারা আসলে 4%-এর বেশি বাজেটে রেখেছে। আমরা যদি মালদ্বীপের কথা চিন্তা করি, আমরা যদি ভুটানের কথা চিন্তা করি, ভুটানে তাদের জিডিপির 5.5% তারা শিক্ষার জন্য রেখেছে। এই উপমহাদেশেই আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিক্ষার বাজেট সবচাইতে কম। আমরা যদি গোটা বিশ্বের যদি তুলনাটা করি, তাহলে আমরা দেখব যে পৃথিবীতে এখন সবচাইতে শিক্ষার জন্য বাজেট বেশি দিচ্ছে হচ্ছে কিউবা। তারা প্রায় 13.45 বা এরকম কোনো একটা সংখ্যা তারা বাজেটের জন্য বরাদ্দ করছে, এবং আমাদের অবস্থান কিন্তু আসলে সবার শেষের দিকে। তো আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম যে আমাদের আসলে বাজেটটা আসলে কিরকম। আমি যদি বাজেটটাকে জাস্ট গতি করতে যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, সেটাকে যদি আমি 2 লাইনে বলি, তাহলে একটা বলবো যে আমাদের বাজেট আসলে যে ধরনের হওয়া উচিত, যে গতির দিকে যাওয়া উচিত, সেই গতির দিকে আসলে নাই, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমাদের বাজেটটাকে যে বছর বেশি মনে হচ্ছে, সেই বছর বেশি মনে হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে শিক্ষার সাথে এখানে অন্যান্য ডিপার্টমেন্টকে জুড়ে দেওয়া হচ্ছে, অনেকটা বাজেট কিন্তু তাদের এখানে চলে যাচ্ছে। তো শফিক, আপাতত এটুকুই, পরে হয়তো আমি আরো কিছু যোগ করতে পারি। আপনার কাছে প্রশ্ন যে আমরা আমাদের এখানে যে বাজেট আছে বাংলাদেশের, যদি আমি এবছর বলি বা গত কয়েক বছরের, যেটা গৌতম রায় বলছিলেন যে অবস্থাটা, আপনি যদি বলেন যে বাংলাদেশের সামগ্রিক শিক্ষার যে আয়োজন এবং শিক্ষার যে ব্যয়, সেই তুলনায় আমাদের এই বাজেট কতটা পর্যাপ্ত, এবং আমাদের অন্যান্য দেশগুলোর তুলনায়, এখানে কিছুটা এনেছিলেন গৌতম রায়, আপনি যদি আরেকটু এ বিষয়ে আমাদের বিস্তারিত বলেন যে এই বাজেট আসলে কতটা পর্যাপ্ত। ধন্যবাদ শফিক। আসলে গৌতম কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কথা এখানে বলেছেন বাজেট সংক্রান্ত, যে আমাদের দেশে বাজেটের আসলে 2000 সাল থেকে ট্রেনিংটা কেমন ছিল, বা আসলে এটা পর্যাপ্ত কিনা, অনেকটা অংশই উনি বলেছেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এডুকেশন সেক্টরটা হচ্ছে সেন্ট্রালাইজড এবং অনেক বড় একটা সেক্টর, এবং দেখা যাচ্ছে যে ফলে অনেক শিশু, অনেক শিক্ষার্থী এর সাথে জড়িত, ফলে এর বরাদ্দটা আসলে তেমন হওয়া দরকার। গৌতমের আলোচনা থেকে আমরা দেখেছি যে আমাদের যে আসলে যে বাজেটটা বরাদ্দ করা হচ্ছে, আমি যদি 2000 সাল থেকে বলি, তাহলে পরিমাণের দিক থেকে বাজেটের বরাদ্দ আসলে অনেকটাই বেড়েছে, যেটা গৌতমও বলেছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষার সাথে অন্য কিছু হয়তো জুড়ে দেওয়া হয়েছে। এটা জিডিপির কথাটা এসেছে, জিডিপিতে দেখা যাচ্ছে যে যখন গত অর্থ বছরে যখন শিক্ষার সাথে আসলে তথ্য প্রযুক্তি যখন জুড়ে দেওয়া হয়েছে, যুক্ত হয়েছে,
তখন দেখা গেছে জিডিপির প্রায় 3 ভাগের, শতকরা 3 ভাগের বেশি আসলে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু গত প্রায় 14-15 বছর ধরে কিন্তু যদি শুধু শিক্ষা ক্ষেত্র ধরে, তাহলে কিন্তু এটা হচ্ছে এখন পর্যন্ত ওই শতকরা 2 ভাগের কাছাকাছি আছে, যে অ্যারাউন্ড 2%। ঠিক একইভাবে দেখা গেছে যে মোট বরাদ্দের হয়তো দেখা গেছে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে বরাদ্দটা বেড়ে যাচ্ছে, যে 11 ভাগ থেকে এখন হয়তো 15 ভাগে গিয়েছে, কিন্তু এটার সাথে যুক্ত হয়েছে আসলে অন্য অনেকগুলি কাজ যুক্ত হয়েছে। ফলে যদি এটাও বলেছেন গৌতম যে আশেপাশে কান্ট্রিগুলিতে আমরা দেখি, সাউথ এশিয়ান কান্ট্রিতে দেখলে বাংলাদেশের হচ্ছে জিডিপির বরাদ্দ তুলনায় শিক্ষা খাতে বরাদ্দটা সবচেয়ে কম। ফলে এই জায়গাগুলিতে যেটা হয়েছে যে আমাদের আসলে কতগুলি জিনিস দেখতে হচ্ছে, একটা পর্যাপ্ত কিনা, যে আমরা যে বরাদ্দটা দিচ্ছি সেই বরাদ্দটা পর্যাপ্ত কিনা, এবং যে বরাদ্দটা দিচ্ছি সেটা আসলে কতটা ভালোভাবে আমরা ব্যয় করতে পারছি। যে আলাদা দেশের সাথে আমরা যেমন যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে একটা যেমন মেসেজ পাচ্ছি যে নেপাল, শ্রীলঙ্কা বা ভুটান, ইভেন তো ভুটানেরও কিন্তু আমাদের যে আসলে বরাদ্দ, শতকরা বরাদ্দ বেশি দেখা যাচ্ছে। ফলে এই দিকটা যেমন আমাদের বিশ্লেষণ করা দরকার, যে আমরা আসলে কিভাবে বরাদ্দটা করছি বা আমরা যে বরাদ্দ বাড়াচ্ছি সেটার অ্যানালিসিসটা কি একটা। আবার দেখা দরকার যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে আমাদের কমিটমেন্ট গুলি আছে, বা জাতীয় পর্যায়ে যে আমাদের কমিটমেন্ট গুলি আছে, টার্গেট আছে, বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, বা এসডিজির যে পরিকল্পনা আমরা করছি, সে তার সাথে আসলে বাজেটের সংশ্লিষ্টতাগুলি আমরা কিভাবে নির্ধারণ করছি, সেটাও কিন্তু আসলে আমাদের ভেবে দেখা দরকার, বিশ্লেষণ করা দরকার। ফলে একদিকে যেমন আমাদের আশেপাশের কান্ট্রিগুলিকে বা উন্নত যে কান্ট্রিগুলি আছে, যেগুলির শিক্ষা ক্ষেত্রটাকে আসলে আমাদের অনুসরণ করা যেতে পারে, আমাদের লার্নিংটা নেওয়া যেতে পারে, সেই জায়গাগুলি দেখা দরকার। ঠিক একইভাবে আবার দেখা দরকার যে আমাদের যে কমিটমেন্টের জায়গাগুলি সেগুলি কি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা যে বরাদ্দই দিচ্ছি না কেন, সেই বরাদ্দ থেকে আসলে একজন শিশুর জন্য বা একজন শিক্ষার্থীর জন্য আসলে কতটুকু প্রত্যক্ষভাবে খরচ হচ্ছে। দেখা যাচ্ছে যে একজন শিশুর জন্য যদি প্রাথমিক শিক্ষার কথা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 10% হয়তো প্রত্যক্ষভাবে শিশুর শেখার জন্য খরচ হচ্ছে। বাকি খরচটাই কিন্তু পরোক্ষ খরচ হচ্ছে, যে অন্য খাতে দেখা যাচ্ছে কাজে খরচ হচ্ছে। বা উচ্চ শিক্ষার কথা যদি বলি, সেখানে বরাদ্দের কথা বলি, আসলে যে যে বরাদ্দটা হচ্ছে গবেষণা, আমরা কতটুকু মৌলিক গবেষণা আসলে করতে পারছি, সেই গবেষণার উপর ভিত্তি করে কি ধরনের আমরা পেডাগজিক পরিবর্তন আনতে পারছি, বা শিক্ষা ক্ষেত্রের ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিতে পারছি, সেই জায়গাগুলি কিন্তু ভেবে দেখা দরকার। একদিকে যেমন বরাদ্দের জন্য আমাদের আসলে ভেবে দেখা দরকার, যে বিশ্লেষণ করে যে বরাদ্দটা কতটুকু বাড়ানো দরকার, যেটা ইউনেস্কো সহ অন্যান্য সংস্থাগুলি আসলে অনেকদিন ধরে আলোচনা করছে এবং রিকমেন্ডেশন দিয়ে যাচ্ছে, বা সরকারের সাথে আলোচনায় যাচ্ছে যে এটা আসলে 20% হওয়া উচিত অন্তত, এবং জিডিপির অন্তত 4% করে গ্রাজুয়ালি এটা 6% আসলে যাওয়া উচিত। এইটা যেমন একদিকে আছে, আরেকদিকে আছে যে যে বরাদ্দটা হচ্ছে সেই বরাদ্দটার খরচটা আসলে কিভাবে হচ্ছে, এক্সপেন্ডিচারটা কিভাবে হচ্ছে, সেটাও ভেবে রাখা দরকার। যে শুধু বরাদ্দ করলেই হবে না, সেটা ক্ল্যারিটি থাকতে হবে, ক্লিয়ার ক্ল্যারিটি থাকতে হবে যে কিভাবে খরচ হবে, এটা ব্যয় করতে হবে কিভাবে, একজন শিশুর জন্য, একজন শিক্ষার্থীর জন্য প্রত্যক্ষভাবে আসলে কত ব্যয় হওয়া দরকার। এটা ফলাফল কেন্দ্রিক হওয়া দরকার, যাতে আমরা দেখতে পাই যে একটা শিশুর পরিবর্তন হচ্ছে, যাতে আমাদের মানে কোনো ফলাফল দেখে যাতে আমাদের ভাবতে না হয় না এটা তো আসলে ঠিক ঠিক খরচ হয়নি। দেখা যাচ্ছে যে শিশুর গুণগত শিক্ষার কাজে হয়তো আমরা অনেক কম খরচ করছি, ইনফ্রাস্ট্রাকচার অথবা অন্যদিকে হয়তো অনেক বেশি খরচ করছি, বা সংশ্লিষ্ট কাজগুলিতে বেশি খরচ করছি কিনা, বা শিশুর সোশ্যাল সেফটিনেস এর জন্য আসলে কতটুকু খরচ করছি, এই জায়গাগুলো আসলে ভেবে দেখা দরকার। আপাতত এই পর্যন্ত বলছি, পরবর্তীতে আবার হয়তো আমি যোগ করবো। ধন্যবাদ। ধন্যবাদ সুমি আপু। আপনি অনেকগুলো বিষয় এনেছেন এখানে, যে বিষয়গুলোর মধ্যে আছে যেমন যে আমাদের অপর্যাপ্ত বাজেটের কথা বলেছেন, আমাদের শিক্ষায় গবেষণার জন্য সেরকম অপ্রতুল বাজেটের কথা বলেছেন, এবং বলেছেন যে যেখানে ইউনেস্কোর যে সুপারিশ সেখানে জাতীয় বাজেটের 20% অথবা জিডিপির 6% বাজেট রাখার কথা বলা হচ্ছে, এবং আমাদের ততটা দেয়া হচ্ছে না। আপনি বলছেন অন্তত 4% সেটা হওয়া উচিত, এই বিষয়গুলো। এবারে আমি একটু যাব বাংলাদেশ সরকারের এবং গণশিক্ষা, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নূর নবী সোহাগ আপনার কাছে।
আহ, শিক্ষা কর্মীরা যেমন বলছেন যে অপ্রতুল বাজেটের কথা, অন্যদিকে আমরা দেখি যে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে একটা অভিযোগ আসে যে যে বাজেট অপ্রতুল এটা ঠিক নয়, যে তারা বলছেন যে যে বাজেটটা দেওয়া হচ্ছে আসলে সেটাই ব্যয় করতে পারছে না এবং অনেক সময় বাজেটটা ফেরত যাচ্ছে। এখানে অদক্ষ ব্যবস্থাপনার একটা প্রশ্ন আসছে, অভিযোগ আসছে। তো আপনি কি মনে করেন যে আমাদের যে শিক্ষার বাজেট সেটা কি অপর্যাপ্ত, নাকি এখানে আসলে অদক্ষ ব্যবস্থাপনার কিছু বিষয় জড়িত আছে? ধন্যবাদ শাহরিয়ার শফিক। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভে যারা আমাদেরকে দেখছেন সকলকে। তো আজকে আমাদের যে বিষয়টি আসলে খুবই যুগোপযোগী। একই সাথে এখন আপনারা জানেন যে বাজেট প্রণয়নের সময় এবং প্রণয়ন হচ্ছে। বাজেট পর্যাপ্ত না অপর্যাপ্ত তা বলার আগে আমি একটু, যেহেতু আমি মন্ত্রণালয়ে কাজ করি, আমি আসলে বাংলাদেশের বাজেট যেভাবে প্রণয়ন যেটা হয় সেই প্রণয়ন প্রসিডিউরটা আমি একটু বলতে চাই। সেটা হলো সেটা বললে অনেকেই হয়তো বিষয়টি ক্লিয়ার হবে। আমরা প্রথমে যেটা করি বাজেটে, আমরা টপ ডাউন এবং বটম আপ। আমাদের বর্তমানে বাজেটটা হচ্ছে কিন্তু বটম আপ থেকে। আমরা ডিমান্ডটা অধিদপ্তর বা বাস্তবায়নকারী সংস্থা থেকে আসে, দেন সেটা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে যায়, অর্থ মন্ত্রণালয় থেকে ফাইনালি সেটা একটা নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে দুইটা কল সার্কুলার, বাজেট সার্কুলার 1 এবং বাজেট সার্কুলার 2 দেওয়া হয়। তো বাজেট সার্কুলার 1 এর মধ্যে যেটা থাকে, অর্থ মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় কত একটা প্রাথমিক সিলিং নির্ধারণ করে দেন, যেটার পরবর্তীতে যেটা নিয়ে আবার ত্রিপক্ষীয় সভা হয়। ত্রিপক্ষীয় সভা অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং প্রশাসনিক মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয় ত্রিপক্ষীয় সবাই কিন্তু চূড়ান্ত হয় যে একটি মন্ত্রণালয়ের বাজেট কত হবে ওই অর্থ বছরের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে বাজেটটি অর্থ মন্ত্রণালয় চাপিয়ে দিচ্ছেন বা প্ল্যানিং কমিশন চাপিয়ে দিচ্ছেন, বিষয়টি কিন্তু তা নয়। এটি প্রশাসনিক মন্ত্রণালয় কত খরচ করতে পারবেন, কোন দপ্তর সংস্থা কত খরচ করবে, কিভাবে খরচ করবে, সেটা কিন্তু ওই বাস্তবায়নকারী সংস্থাই নির্ধারণ করেন। তো ফাইনালি এটি উন্নয়ন বাজেটটি এনএসি, আমাদের বাজেটে কিন্তু দুইটি পার্ট, একটা হলো অপারেটিং বাজেট যেটা হলো আমরা পরিচালন ব্যয় বলি, আর একটা উন্নয়ন বাজেট যেটা আমরা সাধারণত উন্নয়নের কাজে লাগে এবং দেশ আমরা মূল যেটা অপারেটিং বাজেট সাধারণত বেতন ভাতা বোনাস এগুলো নিয়ে হয়। তো উন্নয়ন বাজেটটি আবার এনএসি তে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি এনএসি সভা হয়, যেটি আগামী দিন আমাদের আগামী অর্থ বছরের বাজেটে আগামী দিন অনুষ্ঠিত হবে। ফাইনালি দুইটি বাজেট মিলে অর্থ মন্ত্রণালয় সংসদে বাজেটটি পেশ হয়। তো এই যে প্রসেস, পুরো একটা প্রসেসের মধ্য থেকে কিন্তু বাজেটটি প্রণয়ন হয়। তো আমরা যখন দেখি এই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট কত হবে সেটা কিন্তু আমরাই ডিমান্ড প্লেস করি, এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট কত হবে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বাজেট ডিমান্ড প্লেস করে। তো সেই ডিমান্ডের ভিত্তিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন বাজেটটি চূড়ান্ত করে। তো এখানে কিন্তু আমাদের হয়তো অনেক ধারণা থাকতে পারে যে হ্যাঁ বাজেটটি চাপিয়ে দেওয়া হচ্ছে, বাজেটটি আমাদের কম দেওয়া হচ্ছে, বিষয়টা কিন্তু তা নয়। এবং এই মুহূর্তে আমাদের সরকারের অবস্থান কিন্তু শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমাদের বাজেট দেওয়ার প্রবণতাটা এবং বাড়ানোর কিন্তু তাদের সরকারের একটা টার্গেট আছে, কিন্তু আমরা বাস্তবতা যেটা দেখছি কিন্তু আমরা সেটা বাড়াতে পারছি না। বিশেষ করে আমরা বাজেটে আবার কয়েকটি গুরুত্ব দেওয়ার জন্য আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করি, বিশেষ করে শিশু বাজেট, জেন্ডার বাজেট, আপনারা হয়তো অনেকে জানবেন। তো এই বাজেটগুলো কিন্তু কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়। তো সেক্ষেত্রে শিশু বাজেট নিয়ে আমরা যদি কাজ করি, শিশু বাজেটে প্রাথমিক গণশিক্ষার কিন্তু মূল অংশটাই শিশু বাজেট। তো শিশু বাজেটে কিন্তু একটা টার্গেট আছে যে 20% বৃদ্ধি করা, কিন্তু সেখানেও কিন্তু আমরা আজ পর্যন্ত এই অর্থ বছর পর্যন্ত আমরা পেরেছি কিন্তু মাত্র 14%, যেটা আমাদেরকে অর্থ মন্ত্রণালয়ের টার্গেট রয়েছে 20% বৃদ্ধি করা। 20% বৃদ্ধি করতে হলে আমাদের প্রাথমিক গণশিক্ষার বাজেট হওয়া দরকার হলো 3600 কোটি টাকা, কিন্তু এখন আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আগামী অর্থ বছরের বাজেট আমরা প্রণয়ন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আসবে হলো 26,000 কোটি টাকা। ইতিমধ্যে কিন্তু আমরা এখনো 10,000 কোটি টাকা পিছনে রয়েছি। এখানে কিন্তু আমরা যদি 10,000 কোটি টাকা ডিমান্ড প্লেস করতে পারতাম, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন কিন্তু সেটা দিতে পারতো। তো এখন তাহলে কি হবে? তাহলে কি আমরা বলবো যে বাজেট অপ্রতুল? আমি মনে করি বাজেট অপ্রতুল নয়। আমাদের তো ওভারঅল চিন্তা করতে হবে। ওভারঅল বাজেট হিসাব করলে আমাদের যে দেয়া হচ্ছে এবং যেটা আমরা চাচ্ছি, এবং বাজেটের
ফ্লোটাতে কিন্তু আমাদের আরো বাজেট পাওয়া পসিবল, কিন্তু আমরা দিন শেষে বাস্তবায়ন করতে পারছি না বা আমাদের ডিমান্ড প্লেস করতে পারছি না। আমি এক কথায় বলবো, সেটা হলো যে আমাদের দপ্তর সংস্থা যে কাজ করে তাদেরকে যে পরিমাণ বাজেট তারা চায় আমরা এখন পর্যাপ্তই বাজেট দিয়ে দিচ্ছি, তারা দেখা যাচ্ছে যে সেই বাজেট তারা নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে যে বাজেট অপ্রতুল বা অদক্ষতা সেটা না, আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে এবং সবাইকে সেখানে এগিয়ে বাজেটকে যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, বাজেটটি আমার যাতে কাজে লাগে সেইটা প্রপারলি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে। আরেকটা বিষয় আমরা সবসময় দেখি যে অনেক সময় কথা হয় যে গবেষণা ক্ষেত্রে বাজেট দেওয়া হয় না, এই ক্ষেত্রে বাজেট দেওয়া হয় না। আমি একটা উদাহরণ দিব, হয়তো বা সেটা অনেকে একমত বা দ্বিমত পোষণ করলে করতে পারে সেটা বিষয়, কিন্তু আমি যখন দেখি যে বিশ্ববিদ্যালয়গুলো যখন বলে যে আমাদেরকে গবেষণায় বাজেট দেওয়া হয় না, কিন্তু আমি যদি বাজেটে কাজ করি আমার অনেক সময় আমার নিজের কাছে এটা মনে হয় যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের বাজেটগুলো তারা নিজেরাই কিন্তু প্রণয়ন করে, বা সরকার থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে একটা থোক দেওয়া হয়। হ্যাঁ, এবছর আগামী অর্থ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের অর্থ বছর অমুক বিশ্ববিদ্যালয়কে এত কোটি টাকা একটা বরাদ্দ দেওয়া হলো, মানে 500 কোটি টাকা একটা বরাদ্দ দেওয়া হলো। 500 কোটি টাকা কোথায় কোন খাতে যাবে সেটা কিন্তু ওই কর্তৃপক্ষ নির্ধারণ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই কর্তৃপক্ষই যদি কোনো গবেষণায় কত যাবে, পরিচালনায় কত যাবে, সেটা কিন্তু কর্তৃপক্ষই নির্ধারণ করে। যেমন একইভাবে আমাদের যেমন অর্থ মন্ত্রণালয় আমাদের একটা টোটাল যেমন 2600 কোটি টাকা বরাদ্দ আমাদেরকে দিয়ে দিয়েছেন, যার মধ্যে থেকে আমরা 9,403 কোটি টাকা আমরা কিন্তু আগামী বছর উন্নয়ন বাজেটে আমরা বরাদ্দ রেখেছি, আর বাকিটা পরিচালনায়। আমরা যদি এখানে যদি 12,000 কোটি টাকা রাখতে পারতাম তাহলে সেটা নিয়ে কিন্তু অর্থ মন্ত্রণালয় কোনো দ্বিমত পোষণ করতো না। ইভেন আমাদের যদি আরো ডিমান্ড থাকতো ত্রিপক্ষের সবাই কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারতাম। তো কেন্দ্রীয় ভাবে যদি চিন্তা করা হয় বাজেটে, কিন্তু শিক্ষা খাতে বাজেট দেওয়ার যে প্রবণতা সরকারের কিন্তু সদিচ্ছা রয়েছে এবং সেটা সরকার দিচ্ছে এবং বিভিন্ন কর্মকাণ্ডও নিচ্ছে। আপনারা দেখবেন যে ইতিমধ্যেই প্রাথমিক গণশিক্ষায় অনেক ধরনের কর্মকাণ্ড আমরা নিয়েছি, একই সাথে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কর্মকাণ্ড নিচ্ছে। কিন্তু আমার যে জায়গাটা, আমার যে অভিজ্ঞতা থেকে আমি 3.5 বছর প্রাথমিক গণশিক্ষা কাজ করতেছি, আমার যেটা মনে হচ্ছে যে বাজেট অপ্রতুলের থেকেও বেশি সমস্যা হলো আমাদের ব্যক্তিগত। আমরা যে জায়গাটাতে বসে আছি, যে অফিসটায় বসে আছি, দেখা যাচ্ছে যে সেই অফিসের যে ব্যক্তি, সে ব্যক্তি যদি দক্ষ হয়, সে ব্যক্তি যদি একটু পরিকল্পিতভাবে বাজেটটি খরচ করে, সে বাজেটটি কিন্তু প্রপারলি খরচ হচ্ছে এবং তার দেখা যায় আরো ডিমান্ড তৈরি হচ্ছে। কিন্তু যে লোকটি আবার একটু ঢিলেঢালা ভাবে থাকছে, কাজটি গুরুত্ব দিচ্ছে কম দিচ্ছে, তার বাজেটটি আবার কিন্তু প্রপারলি ব্যবহৃত হচ্ছে না। এক্ষেত্রে কি হলো, আমার তো মন্ত্রণালয়ের একটি বাজেট কিন্তু অনেকগুলো মানুষের হাত দিয়ে বাস্তবায়ন হচ্ছে, শুধু একজন ব্যক্তি বা একজন মানুষের পক্ষে বাস্তবায়ন হচ্ছে না। শুধু দিয়ে দিলে কিন্তু হবে না, যে আমি যে আজকে যদি শিক্ষা আমাদের প্রাথমিক গণশিক্ষায় যে বাজেট সেটি যদি যাতায়াতে আমি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু খুব বেশি কাজে আসতেছে না, আমার যদি পরিকল্পনা না থাকে। এবং আরেকটি বিষয় লাইজু আপনি মেনশন করেছেন, যেটি হলো যে আমাদের বাজেটের একটি বড় অংশ আমরা যেটা দেখি যে শুধু মানে অবকাঠামো ডেভেলপমেন্টের কাজ করছে, অবকাঠামো ডেভেলপমেন্টেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। একই সাথে যে আমাদের যে সফট পার্ট, যে শিক্ষক প্রশিক্ষণ বা শিক্ষককে আরো যোগ্য করে তৈরি করা, শিক্ষার্থীকে ক্লাসরুমে শ্রেণীতে ভালোভাবে পাঠদানের যে বিষয়গুলো, সেগুলোতে আমরা বরাদ্দ রাখছি, কিন্তু সেই পরিমাণ ডিমান্ডটা কিন্তু ফিল্ড থেকে আসছে না। আমার মনে করি এই জায়গায় আরো ডিমান্ড আসা উচিত। এই জায়গাটা ডিমান্ড আসলে তাহলে যেটা হবে, তাহলে রিয়াল অর্থে যে শিক্ষার যে উন্নয়ন যেটা দরকার, যে একটা পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, আমার অবকাঠামো ডেভেলপমেন্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সুনাগরিক হিসেবে গড়ে ওঠা, সুনাগরিক হয়ে গড়ে ওঠা। আমরা জানি একটা গবেষণা আছে যে শিক্ষা সেক্টরে যে আমরা যে বাজেটটা দিচ্ছি, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমার ভবিষ্যৎ জাতি গঠনের ইনভেস্টমেন্ট। এই বিনিয়োগ যদি আমি ঠিকমতো ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু এই জাতি সুনাগরিক হবে না। আমরা যে জাতি স্বপ্ন দেখি, সেই জাতি গঠন করা পসিবল হবে না। আমরা অনেক সময় অনেককে ব্লেম করি যে হ্যাঁ, অমুকে এই কাজটি করে, এই কাজটি করে, আমরা কিন্তু গোড়ায় হাত দিই না। আমরা যদি ওই ব্যক্তিকে সুনাগরিক গড়ে তুলতে পারতাম, তাহলে সমাজে কোনো অসংযুক্তি থাকতো না, কোনো অসামঞ্জস্যতাই থাকতো না, কোনো সমস্যাই থাকতো না, আমি মনে করি এক কথায়। তাহলে আমরা কিন্তু সেইভাবে ওই ব্যক্তিকে তৈরি করতে পারি। ওই ব্যক্তিকে যদি সুষ্ঠুভাবে তৈরি করতে পারতাম, তাহলে সমাজে অনেক সমস্যাই সমাধান হতো। আর বাজেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক দেশ
জিডিপি আমরা মেনশন করেছি জিডিপি 6% হলো আদর্শ বলে, আর এটির ক্ষেত্রে যত যেটাকে ফিক্স করে রাখা, যত বেশি বরাদ্দ রাখা যাবে ততই এটি দেশের জন্য কল্যাণ হবে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু বরাদ্দ রাখলেই তো হবে না, বরাদ্দটাকে যথাযথভাবে কাজেও আসতে হবে, যথাযথভাবে ব্যবহারও করতে হবে। সেই ব্যবহারটা যদি আমি করতে না পারি তাহলে কিন্তু ওই অতিরিক্ত বরাদ্দ দিয়েও লাভ নেই। এ হলো মানে আপাতত। ধন্যবাদ সোহাগ ভাই। আপনার কথা থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে, যেমন যে যেখানে আমাদের শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা দীর্ঘদিন ধরে যে অভিযোগটা করছেন, যে দাবি দাওয়াগুলো করছেন যে বাজেটে বরাদ্দ শিক্ষায় আরো বাড়ানোর কথা, কিন্তু আপনি এখানে অনেকগুলো বিষয় বলছেন যে যখন যে মিনিস্ট্রি বা তার বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো থেকে, তার অধিদপ্তর, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং তার নিচে থেকে যখন বাজেট চাওয়া হচ্ছে সেখান থেকে পর্যাপ্ত বাজেট চাওয়া হচ্ছে না, যে কারণে আপনারা অ্যালোকেশন দিতে পারছেন না, এই একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা বললেন যে বরাদ্দকৃত বাজেটে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, যে কারণে আসলে চাইলেও অনেক ক্ষেত্রে ভালো মানে উচ্চ বাজেট দেওয়া যাচ্ছে না বরাদ্দ। তো এই যে একটা সমস্যা, এখন সেক্ষেত্রে বাজেট যদি আমরা আগামীতে দিতে চাই, কোন কোন ক্ষেত্রে আসলে অগ্রাধিকার দেওয়া উচিত, কোন জায়গাগুলোতে আরো আসলে বাজেট দেওয়া উচিত, বরাদ্দ হওয়া উচিত, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামে জয়েন করেছেন তাদের জন্য বলতে চাই, আপনারা দেখছেন বাংলাদেশ এডুকেশন ফোরামের নিয়মিত শিক্ষা আড্ডা সিলেবাসে নেই পর্ব ৮। আমাদের আজকের বিষয় হচ্ছে শিক্ষা বাজেট, অপ্রতুল বাজেট নাকি অদক্ষ ব্যবস্থাপনা। আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন তিনজন ব্যক্তি যারা সবাই শিক্ষা সেক্টরে কাজ করছেন। আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌতম রায়, আছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নুরুন নবী সোহাগ এবং আছেন শিক্ষা উন্নয়ন কর্মী তানিয়ালা ইজু সুমি। আমাদের সাথে অনেকেই ফেসবুক থেকে জয়েন করেছেন এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আমি কয়েকজনের মন্তব্য এখানে একটু বলতে চাই। যেমন শামসাল গালিব, তিনি বলছেন যে বাজেট অবশ্যই পর্যাপ্ত নয়, তবে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দেখে আসছি সংশ্লিষ্ট কর্মকর্তার সহায়তায় টাকার নয় ছয় করা হচ্ছে। এভাবে চললে বাজেট বরাদ্দ বেশি হলেও তা শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, এই প্রশ্নটা উনি করেছেন। এরপরে হিয়া মুবাশিরা, তার একটা মন্তব্য আছে, সেখানে বলেছেন যেসব কার্যক্রমের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয় সেগুলো যথাযথভাবে কার্যকর করা হচ্ছে কিনা তা কি পরবর্তীতে যাচাই করে দেখা হয়, এই প্রশ্নটা আছে তাদের। এর পরবর্তীতে আমরা যদি দেখি টুলটুলি রানী, তিনি বলেছেন যে হাউ মাচ বাজেট ইজ গিভেন টু ইমপ্রুভ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, ইজ দেয়ার এনি সেক্টর অন দেয়ার পার্টিকুলার ইস্যু। একইভাবে আরো কয়েকজন প্রশ্ন করেছেন, যেমন মোহাম্মদ কামাল হোসেন, তিনি বলেছেন যে অ্যালোকেশন ইজ নট সাফিসিয়েন্ট। একইভাবে প্রপার এক্সপেন্ডিচার ইজ অলসো ইম্পর্ট্যান্ট হোয়ার উই হ্যাভ মোর লিমিটেশনস, এই বিষয়গুলো তারা বলেছেন। আমাদেরকে সুদেব কুমার বিশ্বাস, তিনি ফেসবুকে বলেছেন যে বরাদ্দ বাড়ানো দরকার, সেটি অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়ে বেশি জরুরি বরাদ্দ যা আছে তা সুষ্ঠুভাবে ব্যয় করা, এবং এই ব্যয়ের ক্ষেত্রে শিক্ষণ শেখানো কাজের গুণগত মানের উন্নতির জন্য কতটা ব্যয় করা হচ্ছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কতটা এই শিক্ষা সেবার আওতায় আসতে পারছে তার মূল্যায়ন করাটাও খুব জরুরি। তারা এই মন্তব্যগুলো করেছেন। এবারে তাদের সাথে যে বিষয়গুলো আছে, এই আমাদের দর্শকদের প্রশ্নর সাথেই আমাদের পরবর্তী একটা প্রশ্নে আমি যেতে চাই। আমি প্রশ্নটা করতে চাই গৌতম রায় আপনাকে, অন্যরাও আপনাদের মন্তব্য থাকলে এর সাথে যুক্ত করতে পারেন। সেটা হলো যে এই যে বলা হচ্ছে যে একদিকে বাজেট চাওয়া হচ্ছে, অন্যদিকে বলা হচ্ছে যে বাজেটের অদক্ষ ব্যবস্থাপনার কথা, তাহলে আমাদের আসলে কোন জায়গাটাতে নজর দেওয়া উচিত? আমরা কি ঠিক করতে পেরেছি আসলে কোন কোন জায়গাগুলোতে আমাদের বাজেট বরাদ্দ দেওয়া দরকার, সেটা সুনির্দিষ্ট করতে পেরেছি কিনা এবং সেগুলো চাইতে পারছি কিনা? এবং আরে এখানে যে প্রশ্নটা এসেছে যে তাহলে আমাদের অগ্রাধিকার খাত কোথায়, বিশেষ করে শিক্ষা, শিক্ষার্থী এবং শিক্ষণ সুবিধা বৃদ্ধির জন্য সেই জায়গাগুলোতে আমরা সদ্ব্যবহার কিভাবে নিশ্চিত করতে পারি? ভালো প্রশ্ন শফিক, কারণ এই প্রশ্নটা সরাসরি সোহাগ যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটার সাথে রিলেটেড। এখানে আমি প্রথমেই সোহাগের যে কয়েকটা কথা সেগুলোর সাথে আমি আগে একমত পোষণ করি, এই অর্থে যে আমাদের যে বাজেটগুলো দেওয়া হচ্ছে সেই বাজেট আসলে আমরা ঠিকমতো খরচ করতে পারছি কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেখানে আমি মনে করি সোহাগ ঠিকমতো বিষয়টা উত্থাপন করেছেন যে অদক্ষ ব্যবস্থাপনা হোক কিংবা বিভিন্ন কারণেই হোক, আসলে আমাদের, আর যেটা আমাদের ফেসবুকে যারা দর্শক তাদেরও অনেকেই বলেছেন
যে আমাদের আসলে যতটুকু বাজেট সেটা আমরা আসলে ঠিক মতো ব্যয় করতে পারছি না। সোহাগও সেই কথাগুলো বলেছেন। এখন সোহাগ এখানে আরেকটা বিষয় বলেছেন যে যখন বাজেট প্রণয়ন করা হয় তখন টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, দুই ধরনের চিন্তাভাবনাই সেখানে করা হয়। মেনলি তিনি বটম আপ অ্যাপ্রোচকে জোর দিয়েছেন সেখানে। আমি সোহাগের সাথে একমত হয়েও আমি কিছু জায়গায় একটু দ্বিমত করতে চাই। আমি জানি না যে আসলে সোহাগ যেখানে আছেন সেখানে আসলে বাজেটের উপস্থাপনাটা কিভাবে যায়, সেখানে আসলে বাজেটের কোন প্রসঙ্গ নিয়ে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে না, পাশাপাশি শফিক যে প্রশ্নটা করেছেন কোন খাতকে বা কিসের উপর ভিত্তি করে আসলে আমরা গুরুত্ব দিব, এই বিষয়টা আমি একটু ওভারঅল এভাবে আলোচনা করতে চাই। আমি শুরুতে ফিরে যেতে চাই হচ্ছে 2010 সালে। 2010 সালে আমাদের বাংলাদেশে আমরা সেকেন্ড যে জাতীয় শিক্ষানীতি, যেটা আমাদের এখন বর্তমান শিক্ষানীতি, সেই শিক্ষানীতিটা আমরা পাই। তো আমরা যদি বর্তমান শিক্ষানীতিটা দেখি যে সেই শিক্ষানীতির যে সুপারিশগুলো, যে কৌশলগুলো, সেটা সুপারিশ না কৌশলগুলো যেগুলো সেখানে বলা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে কিছু ডিসিশন সেখানে উল্লেখ করা হয়েছে। যেমন আমি একটা বড় ডিসিশনের কথা উল্লেখ করি যে আমাদের প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী থেকে বর্ধিত করে সেটাকে 8ম শ্রেণী পর্যন্ত নেওয়া হবে। তো এই যে যখন এই নীতিটা প্রণয়ন হলো তখন এই আলোচনাটা আসলো যে কিভাবে 5ম শ্রেণী থেকে এটাকে 8ম শ্রেণীতে নেওয়া হবে সেই কৌশলগুলো। আপনারা জানেন যে সেটা নিয়ে অনেকগুলা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এরকম অনেক আলোচনা হয়েছে। বাজেটের শিক্ষানীতি প্রণয়নের সাথে জড়িত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক শিক্ষক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি অনেকগুলা কৌশল সেখানে উত্থাপন করেছিলেন এবং শেষ পর্যন্ত আমরা যে জিনিসটা জানি যে সরকারের একটা প্রসেস যে 2010 থেকে 2018 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় বাস্তবায়ন করতে করতে প্রাথমিক শিক্ষাকে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যায়ে উন্নীত করা হবে। এখন আমরা যদি পরবর্তী সময় দেখি আসলে ঘটনাটা কি হয়েছে, যেহেতু 2010 সালে যে শিক্ষানীতিটা তৈরি করা হয়েছে, আমরা আশা করব যে সরকার শিক্ষানীতিকে সামনে রেখে শিক্ষা বাজেটটা তৈরি করবে। এটা হচ্ছে আমাদের সবার জেনারেল একটা চাওয়া। কিন্তু আমরা 2010, 11, 12, 13 কয়েকটা পরপর বছর গেল, আমরা দেখলাম যে যে ধরনের বাজেট শিক্ষানীতিকে কেন্দ্র করে হওয়া উচিত আমাদের বাজেটগুলো কিন্তু সেই ধরনের কখনোই হয়নি। শিক্ষানীতি যে পরিমাণ এক্সপেক্ট করে বাজেট, সেই ধরনের বাজেট যে আসেনি সেটা তৎকালীন শিক্ষামন্ত্রী উন্মুক্তভাবেই বিভিন্ন জায়গায় বলেছেন। তিনি এও বলেছেন যে তার যে চাহিদা সেই চাহিদা আসলে এখানে আসেনি। এটা নিয়ে কিন্তু সংসদে আলোচনা হয়েছে। এই বিষয়টা কিন্তু ঠিক যে বাংলাদেশের মতো দেশে আমরা চাইলেই যে যেখানে এখন 10%, 11% শিক্ষার জন্য বরাদ্দ, সেখানে চাইলেই একদিনে আসলে 20%, 25% আসলে দিতে পারবে না। কারণ আমাদের অনেক খাত আছে, সব খাতকে আসলে আমাদের প্রত্যেকটা খাতেই আসলে তাদের নিজেদের মতো করে গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষা নিয়ে আলোচনা করি বলে হয়তো মনে হতে পারে যে শিক্ষা বাজেট আমরা বেশি চাই, কিন্তু সবগুলো বাজেটই আসলে গুরুত্বপূর্ণ। তো তখন একটা প্রস্তাব ছিল এই যে 8 বছর যাবত ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা, তার মানে প্রতি বছর কিছু কিছু করে বাজেট বাড়ানো হোক। কিন্তু আমরা আসলে সেই বিষয়টা কখনোই আমরা দেখিনি। অর্থাৎ শিক্ষা নীতিকে কেন্দ্র করে যে বাজেট প্রণয়ন সেটা আসলে আমরা কখনো দেখিনি। এখন এই যে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সোহাগ যে বিষয়টা বললাম যে বটম আপ অ্যাপ্রোচের যে বিষয়টা, আমরা যখন একেবারে তৃণমূল পর্যায় থেকে যখন বাজেট আমরা আশা করব, তখন আসলে তাদেরকে যখন আমরা বলবো যে কি বাজেট দরকার, তারা আসলে পূর্ববর্তী বাজেটের আলোকে তারা আসলে পরবর্তী বছরে বাজেট দিবেন। পূর্ববর্তী বছরে যদি তাদের 10 টাকা বাজেট লাগে, পরবর্তী বছরে তো তারা 12 টাকা বাজেট পেশ করবেন। প্রশ্ন হচ্ছে যে এই মেসেজটা তাদেরকে দেওয়া হচ্ছে কিনা যে আমরা এই বছর থেকে যে জিনিসটা বাস্তবায়ন করতে যাচ্ছে সেই বাস্তবায়নের জন্য তোমার আসলে 30 টাকা লাগবে। এই মেসেজটা যদি আমাদের তৃণমূল পর্যায়ে না যায় তাহলে আসলে তারা কখনোই 10 টাকার বাজেট 12 টাকার উপরে দিবে না। সুতরাং আমরা যদি এভাবে বলি যে প্রান্তিক পর্যায় থেকে যেটুকু আসছে আমরা সেটুকুই দিচ্ছি, সেটা হবে যে তাহলে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচকে আসলে আমরা একসাথে মেশাতে পারি। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেমন একটা স্পেসিফিক এক্সাম্পল এসছে যে বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া হয়নি। সেখানে সোহাগ এটাও বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো যে বাজেট চায় সেই বাজেট আসলে দেওয়া হয়, কিন্তু বিষয়টা সেরকম না। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম্পল সেখান থেকে আমি যতটুকু জানি যে আমরা যদি কোনো বছরে 600 কোটি 700 কোটি টাকা বাজেট চাই, সমস্ত কিছু হিসাব নিকাশ করে সমস্ত সীমাবদ্ধতা মাথায় রেখে আমরা আসলে এতটা বাজেট আসলে পাই না কোনো বছরই। প্রতি বছরই দেখা যাচ্ছে যে আমাদের 600-700 কোটি টাকার বদলে আমাদের দেওয়া হচ্ছে 300-350 কোটি টাকা। তার মানে এখানে কিন্তু প্রায় অর্ধেকের মতো বাজেট কিন্তু কেটে রাখা হচ্ছে।
এবং যে সমস্ত বাজেট, যেটা আমাদের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন বাজেট বরাদ্দ দেওয়া হয় বাজেটের অধিকাংশ খরচ আসলে কোথায় হয় সে ব্যাপারটা একটু দেখতে হবে। একটা বড় খরচের হচ্ছে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী শিক্ষক বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের বেতন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। সুতরাং বাজেটে আমরা যখন বরাদ্দের কথা আলোচনা করি তখন এই খাতগুলো কিন্তু ফিক্সড এবং এগুলো আমরা সবাই জানি, এগুলো একটা বাজেটে প্রতি বছর আমাদের কত টাকা লাগবে বা কতটুকু পরিমাণে বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমরা যদি মনে করি যে আগামী বছর আমাদের আসলে প্রায়োরিটিসটা কি হবে, আমরা যদি প্রাথমিক শিক্ষাকে প্রায়োরিটি দিতে চাই তাহলে প্রাথমিক শিক্ষায় কি প্রায়োরিটি দিতে পারি, আমরা শিক্ষক প্রশিক্ষণে প্রায়োরিটি দিব কিনা, আমরা কারিকুলামে ধন্যবাদ গৌতম রায়। সম্ভবত আপনার মাইকটি কানেকশন লুজ করেছে তার মাইক্রোফোনে। তো গৌতম দা যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন, আমি এবার একটু এই প্রশ্নটা করতে চাচ্ছি আমাদের নবীন সোহাগ আপনাকে। যে প্রশ্নটা, যে কথা বললো যে আপনি একদিকে বললেন যে বাজেট আসলে ওভাবে চাওয়া হচ্ছে না, অন্যদিকে গৌতম দা যেমন কয়েকটা খাত বলে দিলেন যে আমাদের শিক্ষা নীতিকে সামনে রেখে যে বাজেটটা আসলে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এত বছরেও দেখলাম সেই বিষয়গুলো বাস্তবায়িত হয়নি এবং সেখানে আবার আসলে ওইভাবে যেমন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়ে যাওয়া, সেখানে আসলে বাজেটে বরাদ্দ হয়নি। তো আপনার কি মনে হয় আসলে আমাদের এই যে অগ্রাধিকার যে খাতগুলো সেটা আমরা চিহ্নিত করে ঠিকভাবে মন্ত্রণালয় থেকে বা শিক্ষা সংশ্লিষ্ট যে বিভাগ সেখান থেকে আমরা ওইভাবে বাজেটগুলো আসলে চাইতে পারি না বা সেভাবে আমরা অগ্রাধিকার দিতে পারি নাই, কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। গৌতম দা যেটা বলেছেন সেটা আমি বলতে চাই, সেটা হলো যে বটম আপ, আমার বটম আপ থেকেই বাজেটটা হচ্ছে। আমরা যে বললাম যে এখানে হলো কিছুটা আমাদের প্ল্যানিং এর সমস্যা থাকতে পারে, যেটা হলো যে আমরা আগামী বছর কোন কোন খাতে ব্যয় করব, কি করব এবং বাস্তবায়নটা কিভাবে হবে, সেই প্রক্রিয়াটা যে বাস্তবায়ন করে ফিল্ড লেভেলে তাকে কিন্তু করতে হবে, করে রাখতে হবে। আমাদের এমনও দেখা যাচ্ছে যে একটা ট্রেনিং বছরে করার কথা, কিন্তু সে কিন্তু একটা প্ল্যান করে রাখে না, যখন বরাদ্দ যায় তখন সে শুরু করে। তাতে যেটা হয়, বরাদ্দ যদি অনেক সময় আমাদের দেখা যায় প্রক্রিয়াগত কারণে দেরি হয়, দেরিতে পৌঁছায়, তো সে তখন এই প্ল্যানটা যদি সে আর 2 মাস আগে থেকে করে রাখতো তখন বরাদ্দ পাওয়ার পরে কিন্তু সে জাস্টিফাইড ওয়েতে ব্যয়টা করতে পারে। কিন্তু সেটা সে না করে, সে বরাদ্দ নিশ্চিত হয়ে যখন কাজটি করে তখন দেখা গেছে তখন ওই একটা মানে স্বল্প সময়ে কাজটি উঠাতে হয়। আর শিক্ষা কিন্তু রাতারাতি আপনি চেঞ্জ করতে পারবেন না। রাতারাতি বরাদ্দ বাড়িয়ে দিলেই কি আপনার কি মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে? বিষয়টা কিন্তু তা না। আপনি কিভাবে বিষয়টি বাস্তবায়ন হবে, প্রপারলি বাস্তবায়ন করতে হবে, সেটা কিন্তু আপনাকে নজর দিতে হবে। আমরা কিন্তু প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয় কিন্তু আমরা কাজ করছি। যেমন বিষয়টা আপনি জানেন, শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় সেক্টর প্রোগ্রাম নেওয়া হয়েছে ওভারঅল সেক্টর নিয়ে, এবং আমরা যে এসডিজি 4 নিয়ে কাজ করছি, কাজের সেটার আলোকে আমরা কিন্তু কম্পোনেন্ট নিয়েছি। প্লাস আমাদের যে লাস্ট যে নির্বাচনী ইশতেহার, আমরা জানেন যে নির্বাচনী ইশতেহার নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছি আগামী 5 বছরে কিভাবে কোন আলোকে আগাবে। 7ম পঞ্চবার্ষিকী নির্বাচনী ইশতেহার এবং এসডিজি তিনটিকে নিয়েই প্রাথমিক শিক্ষা কিন্তু ইতিমধ্যে একটা 5 ইয়ার্স অ্যাকশন প্ল্যান তৈরি করেছে এবং সেটার আলোকে কাজ হচ্ছে। সরকার যে কাজ করছে না তা না, কাজ করছে, কিন্তু রাতারাতি কিন্তু শিক্ষাক্ষেত্রে চেঞ্জ করা সম্ভব না। আর সেই রাতারাতি চেঞ্জ করতে গেলে কিন্তু সেটা অধিকতর স্থায়ী হবে না। বর্তমানে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। একজন ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে শ্রেণীকক্ষে শিক্ষক টিচিং নিয়ে কি কাজ হয়েছে। যেমন আমরা টিচিং নিয়ে অনেকগুলো কাজ করেছি। যেমন আমরা ইংলিশ নিয়ে আমরা যেটা বলি, ইংরেজি বিষয়ে কিন্তু আমরা 2000 মাস্টার ট্রেনার তৈরি করার জন্য, আমরা কোয়ালিটি মাস্টার ট্রেনার তৈরি করার জন্য ব্রিটিশ কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করেছি। আমরা জানি যে ইংলিশের ব্রিটিশ কাউন্সিল অনেক কোয়ালিটি ট্রেনিং প্রোভাইড করে, তার আলোকে সেজন্য কিন্তু আমরা এখানে কোয়ালিটিকে গুরুত্ব দিয়েছি। সরাসরি ব্রিটিশ কাউন্সিলকে আমরা নির্বাচন করে তাদের মাধ্যমেই কিন্তু আমরা 2000 মাস্টার ট্রেনার তৈরি করব, যারা সারা বাংলাদেশে ইংলিশ টিচারদের ট্রেনিং দিবে। এবং একই সাথে গণিত নিয়ে আমরা কাজ করছি। গণিত নিয়ে ইতিমধ্যে আপনারা জানবেন, আপনারা হয়তো শুনবেন যে গণিতের উপরে আমরা আনন্দে গণিত শিখি গণিত অলিম্পিয়াড পদ্ধতি কৌশল মাধ্যমে ইতিমধ্যে একটা পাইলটিং করেছি, যেটির মাধ্যমে আমরা দেখেছি যে 80টা স্কুলে প্রথম পাইলটিং করেছিলাম। পাইলটিং করে সেখানে আমরা দেখেছি যে শিশুরা এখন গণিতকে ভয় পায় না, বরঞ্চ গণিত ক্লাসে এখন তারা থাকতে চাচ্ছে।
তার মানে একসময় যে শিক্ষার্থী গণিতে শ্রেণীকক্ষে থাকতো না, এখন কিন্তু সে ওই গণিত শ্রেণীকক্ষে থাকতে যাচ্ছে। তার মানে কি, গণিত কিন্তু এখন অনেক মজার বিষয় হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু সব টিচিং এর সাথে জড়িত। আমরা এই গণিতে কিন্তু 4,000 মাস্টার ট্রেনের তৈরি করবো, ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাজটি। 4,000 মাস্টার ট্রেনের তৈরি করা হচ্ছে এবং তারা সরাসরি সাবজেক্ট বেস ট্রেনিং এ ঢুকবে। এবং এই ট্রেনিং এর সাথে কিন্তু বাংলাদেশের প্রথিতযশা গণিতবিদ এবং গণিতে যারা লিড দিচ্ছে সেই সব শিক্ষাবিদরা কিন্তু এর সাথে কাজ করছেন। এবং একই সাথে আপনারা জানবেন যে ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করছে শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থী যারা, যাতে বিদ্যালয়গুলো থেকে এখন শ্রেণী মাল্টিমিডিয়া প্লাস ডিজিটাল ক্লাসরুম যেটা বলা হয় সেটা কিন্তু প্রপার ওয়েতেই পাওয়া যাচ্ছে। স্মার্ট ক্লাস বোর্ড যেটা, সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। আপনি আগের যে এখন কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ এট এ টাইমে নেওয়া হচ্ছে, এটার আউটপুটটা কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের কি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্ট করা হয় তার আউটপুটটা কিন্তু পেতে একটু সময় লাগে, সেটা রিটার্ন আসতে কিন্তু সময় লাগে। আজকে যে অ্যাকশন গুলো নেওয়া হচ্ছে এটার রিটার্ন হয়তো 2 বছর 3 বছর 5 বছর পরে আপনি দেখতে পাবেন। আজকে যে শিক্ষার্থীটা প্রাথমিক শিক্ষা আছে তাকে যদি আমি কোয়ালিটি শিক্ষা দিয়ে বড় করতে পারি, সে কিন্তু 10 ইয়ার্স পরে জাতিকে সার্ভিস দিবে। তো এইভাবে কিন্তু শিক্ষা ক্ষেত্রে এখন কিন্তু অনেকগুলো কাজ সরকার একই সাথে কাজ করছে এবং করে যাচ্ছে। আমি মনে করি সেক্ষেত্রে আর শিক্ষার বাজেট ঠিকই আছে, বাজেট আমাকে বাড়াতে হবে, এ বিষয়ে আমাদের কারোই দ্বিমত নাই। কিন্তু একই সাথে আমাকে চিন্তা করতে হবে যে বাজেটটি আমি দিব সে বাজেটটি প্রপারলি ব্যবহার করতে পারছি কিনা, সে জায়গাটা কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে। সেই জায়গায় গুরুত্ব দিতে হবে। এখানে একটু সম্পূরক প্রশ্ন করি সোহাগ ভাই, যেহেতু যদি তাহলে এই বিষয় হয় যে বাজেট যথাযথ ব্যবহার হয় না, তাহলে মানে সেইটা দেখার কার দায়িত্ব, এবং সেক্ষেত্রে মন্ত্রণালয় বা আপনাদের শিক্ষা বিভাগ থেকে কোনো ধরনের নির্দেশনা আছে কিনা? আছে, আমি ধন্যবাদ শাহরিয়ার। এখানে বিষয় হলো যে যথাযথ ব্যবহার করা হচ্ছে না সেটা ঠিক আছে, সেটার ভিতরে অনেকগুলো কারণও কিন্তু আছে। এখন যাকে দিয়ে ব্যবহার করা হচ্ছে, যে কাজটি করছে, তার যদি অদক্ষতাই থাকে, সে যদি প্রপারলি সে কাজটি করতে নাই পারে, তাকে তুমি কতটা গাইড দিয়ে তুমি কাজটা উঠাতে পারবা? তুমি রাতারাতি তাকে তুমি বিদায় করতে পারবা না। একটা জনের তখন তাকে তো একটা সময় তাকে ওই একই দিনই তো কোয়ালিটি জিনিসকে তুমি নিয়ে আসতে পারো না। একজন অফিসার তুমি একই সময় দেখবা যে অনেক শিক্ষা অফিসার খুব ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, ভালো ভালো কাজ করছে, আবার একই পদে বসে আরেকজন শিক্ষা অফিসার দেখা যায় যে করতে পারছে না। এবং তুমি তাকে যে অসৎ বলবা তা না, সে যে তহবিল তছরূপ করছে বিষয়টা তাও না, তার মানে তার হলো ক্যাপাসিটি নাই, এক কথা আমি বলবো। অনেক সময় ক্যাপাসিটি, আবার অনেক ক্ষেত্রে কমিটমেন্টও নাই। অনেকের ক্যাপাসিটি আছে, আমি আমি দেখেছি যে অনেক শিক্ষক, কোয়ালিটি শিক্ষক, ভালো জায়গা থেকে পড়ে এসেছে কিন্তু শ্রেণীকক্ষে ভালো দিচ্ছে না। কারণ হলো তার কমিটমেন্ট নাই। তো আমি এটাকেই গুরুত্ব দিব। আমি সবচেয়ে বেশি করবো যে আমার বাজেট যেটা আছে সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমরা এই বাজেট বাস্তবায়নে যারা জড়িত আছি, একদম রুট লেভেল থেকে পর্যন্ত প্রত্যেকেই আমি মনে করি কমিটমেন্ট থাকতে হবে। এক্ষেত্রে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কাজ করছি, আমি খুব কাছ থেকে দেখেছি এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন প্রত্যেকেই বিভিন্ন উদ্যোগ নিতে কিন্তু তারা প্রস্তুত। তারা পজিটিভ কোনো কিছু পেলে কিন্তু তারা তাৎক্ষণিক কিন্তু কাজে যাচ্ছেন। আপনারা জানেন যে কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে কিন্তু আমরা কেউই শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কেউ কিন্তু বসে নেই। তাৎক্ষণিকভাবে কিন্তু তারা অনলাইন কোর্সে চলে গেছেন, ফেসবুক লাইভে তারা ক্লাস নিচ্ছেন। ইভেন আমরা কিন্তু মাস্টার ট্রেনারও অনলাইনে চালু করার শুরু করছি। ইতিমধ্যে আমরা অনলাইন কোর্স চালু করার পরিকল্পনা করছি। কাজ কিন্তু চলছে, প্রতিটা মুহূর্তেই কিন্তু নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া গুলো নেওয়া হচ্ছে। এবং একই সাথে ডেভেলপমেন্ট পার্টনারদের সাথেও কোলাবোরেশন করে কিভাবে শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কাজ করা হচ্ছে। আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু কোয়ালিটি এডুকেশন ইনশিওর করতে হবে, যেটি এসডিজির মূল টার্গেট। তো আমি রাতারাতি কোয়ান্টিটি বাড়িয়ে দিলেই কিন্তু হবে না, একই সাথে কোয়ালিটিও কিন্তু এনশিওর করতে হবে। ধন্যবাদ সোহাগ ভাই। দুইটা দিকে এসেছে, যেমন সোহাগের সাথে একটু অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর, নিশ্চয়ই আমি আপনার কাছে যাচ্ছিলাম, একটু সম্পূরক প্রশ্ন করে নেই, আপনি বলবেন। সেটা হলো যে এখানে দুইটা দিকে এসেছে, যেমন গৌতমদার কাছ থেকে এসেছে যে আমরা আসলে অনেকগুলো অগ্রাধিকার খাত ছিল যেগুলোতে আসলে ওভাবে নজর দেওয়া হয়নি সেটা বলছেন। আবার সোহাগ ভাইয়ের যে আলোচনা সেখানে তিনি অনেকগুলো বিষয়ে কথা বলছেন এবং অলরেডি যেসব কাজ হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের যে শিক্ষণ সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এই কথাগুলো বলছেন।
তো আমি আপনি যে বিষয়টা বলবেন তার সাথে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি এতদিন ধরে শিক্ষা সেক্টরে কাজ করছেন, আপনার কি অবজারভেশন যে শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষণ সুযোগ সুবিধা যে বৃদ্ধি করা বা শিক্ষার অন্যান্য মৌলিক যে উন্নয়নের ক্ষেত্র, সেই জায়গাতে আমাদের বাজেট আসলে কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনি কি সুপারিশ করেন, আপনার কি মনে হয় কোন জায়গাগুলোতে গ্যাপ আছে? ধন্যবাদ শফিক। আমি আসলে শুরু করতে চাই সোহাগের কথা দিয়ে, যে আসলে কিন্তু বিগত যদি 1-1.5 যুগ দেখি তাহলে কিন্তু আসলে শিক্ষা খাতে অনেক পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে, যেটা সোহাগের কথায় আসলে সুস্পষ্ট হয়েছে যে অনেকগুলি জিনিস আমরা পেয়েছি বিগত দিনগুলিতে। যে একদিকে যেমন শিক্ষায় ভর্তি বা অভিগমতা আমরা যদি বলি, অ্যাক্সেসের ক্ষেত্রে কাজ করা হয়েছে, আউট অফ স্কুল চিলড্রেনদেরকে রিচ করার জন্য সেকেন্ড চান্স এডুকেশন পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা এডুকেশন পলিসি পেয়েছি, আমরা কারিকুলাম, একটা উপযোগী কারিকুলামের জন্য কাজ করা হচ্ছে, স্টুডেন্ট এঙ্গেজমেন্টের উপর কাজ করা হচ্ছে, অনেক ক্ষেত্রে কাজ করা হচ্ছে। আমি একটু বলি যে সোহাগ আসলে কমিটমেন্টের কথা বলেছে। আমি রিসেন্ট একটা স্টাডির কথা বলবো, মিক্স 2019 বিবিএস এর করা, সেই স্টাডির কথা বলবো। দুই একটা পয়েন্ট আমি বলবো। স্টাডিতে দেখা গেছে যে একজন শিক্ষার্থীর যে পঠন যোগ্যতা বা গাণিতিক যে যোগ্যতাগুলো অর্জন করার কথা, যে অষ্টম বা নবম শ্রেণী শেষে যখন শিক্ষার্থীকে সেটা যাচাই করা হয়েছে, দেখা গেছে তার অনেক নিচু ক্লাসের যোগ্যতাগুলি সে পঠন বা গাণিতিক যোগ্যতা সে অর্জন করে নাই। এটা একটা। 2 নাম্বার হচ্ছে এখানে যেটা দেখা গেছে যে আরবান এবং রুরাল, এই ক্ষেত্রে হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে বা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে অনেক গ্যাপস দেখা গেছে। তারপর বিভিন্ন যে জিও হটস্পট গুলি আছে, যে যদি বলি হাওর এলাকা বা সিএসটির কথা বলি, বা যদি বলি যে টি গার্ডেন এরিয়া, বা এমন অনেকগুলি হটস্পট আছে যে এরিয়াগুলিতে আসলে দেখা গেছে যে পারফরমেন্স গুলি খারাপ এসছে, বিভিন্ন স্টাডিতে এটা দেখা গেছে। এখন যেটা সোহাগ একটা কথা বলেছে, যেটা হচ্ছে মনিটরিং এর কথা, যেটা কমিটমেন্টের আসলে কারো কারো অভাব আছে, যে একই চেয়ারে বসে কেউ অনেক ভালো কাজ করছে, কেউ অনেক খারাপ কাজ করছে, হয়তো অতটা ভালো করতে পারছে না, চেষ্টা করছে, হয়তো ভালো হচ্ছে না। এখানে দক্ষতার একটা ব্যাপার থাকে বা কমিটমেন্টের একটা ব্যাপার থাকে। আর একটা জিনিস আমি আইডেন্টিফাই করতে চাই এখানে, সেটা হচ্ছে যে আরবান এবং রুরালের ক্ষেত্রে যদি আমি সিলেটের কথাই ধরি বা ধরেন যে চিটাগাংয়ের কথা ধরি, একটা বড় অংশ কিন্তু হচ্ছে হিউম্যান রিসোর্স নাই এখানে। যদি আমি একদম ধরেন যে একদম সাল্লার কথা বলি একটা গ্রাম, অথবা ধরেন একদম তাহিরপুরের কথা বলি, সেখানে যেখানে হচ্ছে 3 জন উপজেলা, একজন উপজেলা এডুকেশন অফিসার থাকার কথা, 3 জন হচ্ছে সহকারী উপজেলা এডুকেশন অফিসার থাকার কথা, সেখানে হয়তো একজন আছে। এই সুগুলো কিন্তু আসলে ব্যাপারটা কমিটমেন্টের না, ব্যাপারটা হচ্ছে এখানে আসলে হিউম্যান রিসোর্সের গ্যাপ আছে। এখানে এটা কি বরাদ্দের জন্য হচ্ছে, নাকি এটা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে পরিকল্পনার ক্ষেত্রে ঘাটতি আছে, এটা কিন্তু আসলে ফিরে দেখার ব্যাপার আছে। ব্যাপারগুলো যেখানে হচ্ছে মনিটরিংটা আসলে সরাসরি যুক্ত, যে মনিটরিং, সুপারভিশন এবং সহায়তা, সেই ব্যাপারটা কিন্তু আসলে গ্যাপ থেকে যাচ্ছে। এটা শুধুমাত্র যে স্টাফদের ক্ষেত্রে বলবো, শিক্ষা কর্মকর্তাদের, সেটা কিন্তু না, শিক্ষকের ক্ষেত্রেও আছে। এই সাম্প্রতিককালে অনেকটা গ্যাপ পূরণ করার চেষ্টা করা হয়েছে পরিকল্পনা করে, কিন্তু তারপরেও কিন্তু অনেক ঘাটতি রয়ে গেছে। আর একটা বলবো যে ডিসপ্যারিটির কথা, যে শিক্ষা খাতে যেমন একদিকে ম্যাক্রো লেভেলে অনেক প্ল্যান করা হচ্ছে, কিন্তু মাইক্রো লেভেলের যদি আমরা দিকে তাকাই, তাহলে কিন্তু যে একদম একটা স্কুল ভিত্তিক প্রাইমারি এডুকেশন, একটা স্কুল ভিত্তিক পরিকল্পনা আছে, যেটা আমরা স্লিপ বলছি, ওই জায়গাটাতে রিসেন্টলি যেটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সবাইকে সমান বরাদ্দ না দিয়ে দেখা গেছে যে তাদের ম্যাট্রিক্স করা হয়েছে একটা, যে তাদের নিড বেসিসে হয়তো টাকার পরিমাণটা কম বেশি করা হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ইন্ট্রা উপজেলা যে ডিসপ্যারিটি আছে সেটা কিন্তু রয়ে গেছে। আর ইন্টার উপজেলা বা ইন্টার ডিস্ট্রিক্ট ডিসপ্যারিটি তো আছে, যেটা আমি বললাম যে আরবানের পারফরমেন্স হয়তো অনেক ভালো, রুরালের পারফরমেন্স খারাপ। এই জায়গাগুলি কিন্তু একদম সরাসরি গুণগত শিক্ষার সাথে জড়িত। যেখানে আমার হিউম্যান রিসোর্স নাই, সেখানে কিন্তু সরাসরি শিশুদের লেভেলে বা শিক্ষকদের লেভেলে সহায়তা করার ব্যাপারটাও কিন্তু কমে যাচ্ছে। যে যে যতগুলি ধরে স্কুল সহায়তার আওতায় আসার কথা কর্মকর্তাদের মাধ্যমে, সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে। এই জায়গাগুলি একটু ফিরে দেখার দরকার আছে। আবার সোহাগ আর একটা জিনিস বলেছে যে বটম আপ অ্যাপ্রোচের কথা, বা আমাদের শিক্ষা
ক্ষেত্রে যেহেতু মোস্টলি হচ্ছে সেন্ট্রালাইজড, বটম আপের কথা যদি বলি, এই ক্ষেত্রেও সরকার একটা ভালো উদ্যোগ হাতে নিয়েছে, যেটা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর হাতে নিয়েছে, যে যেটা ইউপেপ উপজেলা ভিত্তিক যে পরিকল্পনাটা হাতে নিয়েছে। ওই পরিকল্পনা বা স্লিপ পরিকল্পনা যেদিকে আমরা দেখি না কেন, এখানের ফোকাস কিন্তু অনেকটাই ভিন্ন ক্ষেত্রে। রাদার এটা শিখন শেখানো পদ্ধতি বা শিশুর পারফরমেন্সটাকে একদম করতে পারা বা গাণিতিক দক্ষতা অর্জন করা বা অন্য যোগ্যতাগুলি অর্জন করার ক্ষেত্রে কিন্তু ইদানিং একটু ফোকাস দেওয়া বেশি হচ্ছে। আগের তুলনায় ইদানিং একটু বেশি হচ্ছে, কিন্তু অন্য খাতে কিন্তু আসলে বেশি ছিল। সেই জিনিসটা হয়তো উত্তরোত্তর আরো বাড়ানো দরকার হতে পারে। ফলে আমরা যদি গুণগত অর্জনের কথা বলি, একদিকে যেমন আমরা অর্জন করছি, কিন্তু আরেকদিকে যদি ঘুরে দাঁড়াই আমরা দেখা যাবে যে পাশের হার অনেক বেড়েছে, কিন্তু যদি যোগ্যতার দিকে তাকাই হয়তো যোগ্যতার ক্ষেত্রে অর্জনটা অনেক বেশি, আমরা এখন পর্যন্ত আমাদের অনেক দূর আরো যেতে হবে। ফলে এই যে ব্যাকগ্রাউন্ড গুলি আছে বা এথনিক গ্রুপ আছে, ডিসেবল গ্রুপ আছে, আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি বা প্রাক প্রাথমিক কিন্তু আমাদের শিক্ষার সাথে জড়িত, সেই ক্ষেত্রেও আমরা আসলে অর্জনের জায়গাটাতে কি কি করলে, বাস্তবায়নের কোন কোন জায়গাতে আসলে নাড়া দিলে আমাদের আরো ভালো কাজ করতে পারবো। আমরা এখন এসিডি পলিসি অপারেশনালাইজেশনের কোন জায়গাটায় আছি, যেটা সরাসরি একদম প্রস্তুতির সাথে যুক্ত, প্রাথমিক শিক্ষার প্রস্তুতির সাথে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই ছোট ছোট অর্জনগুলি কিন্তু ন্যাশনাল অর্জনকে ইম্প্যাক্ট ফেলে, নেতিবাচক ভাবে ফেলে। এবং বিগত অনেক কয়েক বছর ধরে আমরা দেখছি যে আমাদের অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা 97-98% আছি। এই যে বাকি শিশুরা যে স্কুলে আসছে না, এটাও কিন্তু ন্যাশনাল অর্জনকে একটা পিছনের দিকে কিন্তু টেনে ধরছে। এই জায়গাগুলো একটু দেখতে হবে। আরেকটা জিনিস যেটা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন বা মাদ্রাসা এডুকেশনের কথা বলবো, এই জায়গাগুলোতে গুণগত ভাবে উন্নয়নের জন্য আরো পরিকল্পনা, আরো বলবো যে বরাদ্দ এবং বরাদ্দের সঠিক ব্যবহারেরও আসলে দরকার রয়েছে। যে মাদ্রাসা এডুকেশনের কথা যদি বলি বা টিভেটের কথা বলি, এই জায়গাগুলিতে এখনো অনেক ঢেলে সাজানোর দরকার হয়েছে। আর সরকারি তথ্য মতে আসলে আমাদের যে যোগ্যতা ভিত্তিক যে অর্জনগুলি, যে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেক কাজ হচ্ছে এবং আরো হয়তো ভবিষ্যতে যে এনসিটিভি যে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করছে, তার সাথেও নতুন কিছু আমরা হয়তো কৌশল পাবো। সেই জায়গাগুলিতে ফোকাসটা কিন্তু সব প্ল্যানিং এর ফোকাসটা আসলে লার্নিংটা হওয়া দরকার, বা কোয়ালিটি টিচিং এর হলে হয়তো ভালো হয়। ওটাকে কেন্দ্র করে, একজন শিশুর শেখাটাকে কেন্দ্র করে যদি আমরা এই বরাদ্দগুলি দিতে পারি, খরচ করা খাতগুলি নির্ধারণ করতে পারি, আমরা এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলি আছে, হিউম্যান রিসোর্স বলি, মনিটরিং বলি বা সুপারভিশন বলি, সেই জায়গাগুলিতে আসলে আরেকটু পরিকল্পনা, বরাদ্দ আরেকটু হয়তো চিন্তা ভাবনা করে দেওয়া, বিশ্লেষণ করব, এবং যে গবেষণাগুলি পেয়েছি সেই গবেষণার উপর ভিত্তি করে দেওয়া, এবং আরো কিভাবে বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষকদের সাথে যারা তত্ত্বাবধান করবেন, যারা পরিবীক্ষণ করবেন, তাদেরকে সমানভাবে কিভাবে দক্ষতাটা অর্জন করানো যায়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা যায়, সেই জায়গাগুলি অনেক কিছু হচ্ছে, আরো কিভাবে করা যায় সেই জায়গাগুলি হয়তো আমরা ভেবে দেখতে পারি। এবং যেটা আমি বললাম ডিসপ্যারিটিটা দূর করার জন্য আসলে আমাদের কি ড্রাইভ দেওয়া দরকার, সেই চিন্তাটা গতানুগতিক যে চিন্তা আছে সেটা থেকে একটু মনে হয় বের হয়ে আসা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ সুমি আপু। আপনি অনেকগুলো বিষয়ের কথা বলেছেন যে আমাদের কিছু জায়গায় আমরা অনেক দিকে যাচ্ছি, আমরা পরিমাণগত অনেক অর্জন আছে, আমাদের শিক্ষায় ভালো করছি, এখানে অনেক শিক্ষার্থীদের নিয়ে আসছি, কিন্তু ডিসপ্যারিটির বিষয়গুলো বলছেন যে অনেক আমাদের জিওগ্রাফিক্যাল বিভিন্ন ধরনের ডিসপ্যারিটি আছে, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদেরকে আমরা নিয়ে আসতে পারছি না, বিশেষ করে যারা প্রান্তিক যে জনগোষ্ঠীর যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নানা কারণে এখনো নিয়ে আসতে পারছি না। এখনো আমাদের 97% হচ্ছে নেট এনরোলমেন্ট, তার মানে প্রায় 3% শিক্ষার্থী এখনো বাইরে থেকে যাচ্ছে। সেই দিকে যেমন নজর দেওয়া দরকার আছে। এখানে একটা সম্পূরক বিষয় আনতে চাই, কিছুদিন আগেই একটা খবর এসেছিল যে প্রায় 750-র মতো স্কুল আছে যেখানে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে, এরকম আছে। আরো আছে প্রায় কয়েক হাজার স্কুল আছে মাত্র 2জন শিক্ষক দিয়ে চলছে, এরকম কিছু কিছু বিষয় আছে। তাহলে হয়তো আমরা ভবিষ্যতে বাজেট অ্যালোকেশনের সময় এই বিষয়গুলো আমরা নজর দিতে পারবো। তো আমরা এই পর্যায়ে আবার একটু আমাদের দর্শকদের কয়েকজনের মন্তব্য আছে, একটু পড়ে নেই। যেমন মইনুল ইসলাম, তিনি বলেছেন যে অপ্রতুল বাজেট এবং ব্যবস্থাপনা দুর্বলতা দুটোই বড় সমস্যা,
কিউবার মতো দেশে জিডিপির 11 ভাগ শিক্ষা বরাদ্দ রাখে। আমাদের শিক্ষার উন্নয়নের প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তথা মাস্টার প্ল্যান। এর আগে দরকার আমাদের রাষ্ট্রের শিক্ষা দর্শন পুনর্নির্ধারণ করা। উনি সেটা বলেছেন। এছাড়া জাকিয়া সুলতানা বলছেন, does MOPMI or other education implementation authority has any standard to justify the education expenditure or ensure the proper sector-wise budget implementation? এছাড়া তুলতুলি রানী তিনি বলছেন, but the fact is the number of students in primary school is decreased day by day. The students go to KG schools where is quality ensured. For what situation arises? উনি হয়তো বলতে চাচ্ছেন যে এই যে শিক্ষার্থী কমে যাচ্ছে এবং কেজি স্কুলে বা প্রাইভেট স্কুলে যেতে চাচ্ছেন, সেটার সাথে হয়তো বাজেটের কোনো ধরনের সম্পর্ক আছে কিনা, বাজেট অ্যালোকেশনের বা সেটার যথাযথ ব্যবহারের, এই প্রশ্নগুলো নিয়ে আসছেন। তো আপনাদের যে আলোচনাগুলো সেখান থেকে আমরা যদি একটু আসি এবছরের শিক্ষা বাজেটের কথা। এবছর অলরেডি আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, একটা আমরা জানি একটা বিশ্বব্যাপী এক ধরনের মহামারী যাচ্ছে করোনার কারণে। সুতরাং এবছরের যে শিক্ষা বাজেট অলরেডি হয়তো এর পরিকল্পনা হয়ে গেছে, এই জুন মাসেই সেই বাজেটটা আসবে। তো সানেম 2 দিন আগেই তাদের একটা আলোচনায় এখানে একটা বিষয় উঠে আসলো, বললো যে করোনা উত্তর যে স্কুল সেখানে হয়তো দেখা যাবে 1/3 শিক্ষার্থী তাদের স্কুল ড্রপ আউট হয়ে যেতে পারে, স্কুল দারিদ্র বা অন্যান্য কারণে। তো এই জায়গাতেই তাহলে আমাদের প্রশ্ন আপনাদের সবার কাছেই, আমরা যদি বলি যে করোনা উত্তর যে পরিস্থিতি, সেখানে সেই পরিস্থিতি যদি মোকাবেলা করতে চাই এবং সেখানে আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখলে বাজেটে কি ধরনের সমন্বয় করা দরকার, এখানে আপনাদের প্রত্যেকেই মতামত চাচ্ছি। শুরু করতে চাই গৌতম রায় আপনাকে দিয়ে। আপনার মাইকটা মিউট করা আছে সম্ভবত, একটু আনমিউট করুন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে শফিক, আসলে এখন যে আমরা অবস্থায় আছি বর্তমানে, এটা একটা ভিন্ন ধরনের পরিস্থিতি। এখন আসলে যে বাজেট হবে সেখানে আমরা স্বভাবতই যেটা আশা করব যে বর্তমান অবস্থাটাকে আসলে প্রাধান্য দেওয়া হবে। আমরা অতীতে কি করেছি, কি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, সেটা আসলে এই মুহূর্তে আসলে ভুলে যেতে হবে। এখানে আমি শুধু একটা বিষয় একটু যোগ করতে চাই, যে যখন আমরা বাজেট প্রণয়নের কথা বলি, আমরা বাজেট যখন দেখি, বাজেট ডকুমেন্টে যখন আমরা পড়ি, তখন আমাদের হয়তো অনেকেরই একটা সাধারণ ধারণা আছে যে বাজেট মানে হচ্ছে অর্থ বা টাকা পয়সার বিষয়। কিন্তু আমাদের আসলে এই বিষয়টা মনে হয় একটু আলোচনায় বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবেই নিয়ে আসা উচিত, যে বাজেট শুধুমাত্র টাকা পয়সা হিসাবের জায়গা না। বাজেট হচ্ছে একই সাথে একটা রাষ্ট্র কিভাবে চলে, সেই রাষ্ট্রের যে বিভিন্ন যে ফিলোসফি, সেই রাষ্ট্রের যে স্ট্র্যাটেজি, তার একটা প্রতিফলন আসলে আমরা বাজেটে দেখতে পাই। আমরা একটা রাষ্ট্র কিভাবে চলে সেটা আমরা, আমাদের সংবিধান আছে, রাষ্ট্রের কিছু হিডেন ফিলোসফি থাকে, এই জিনিসগুলোর একটা প্রতিফলন কিন্তু আমরা বাজেটে দেখি। সুতরাং যখন আমরা শিক্ষা বাজেটে আমরা যখন দেখি যে আলোচনাগুলো, খেয়াল করবেন যে যখন অর্থমন্ত্রী শিক্ষা বাজেট পেশ করেন, তখন সেখানে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার একটা কারণই হচ্ছে যে রাষ্ট্রের চাহিদা, রাষ্ট্রের যে দর্শন, রাষ্ট্রের যে আন্তর্জাতিক পর্যায়ে ছুটে চলার যে অভিপ্রায়, সবকিছু মিলেই যে আমাদের আসলে বাজেটটা আমরা কোন দিকে নিতে যাচ্ছি, সেই জাস্টিফিকেশনটা সেখানে থাকে। তো সেটা যদি আমরা দেখি যে আমরা আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের যারা অর্থমন্ত্রী যারা পেশ করেন, তারা আসলে সেই জাস্টিফিকেশনটা দেওয়ার চেষ্টা করেন। আমাদের এইখানে যে আজকে যে প্রসঙ্গটা, যে আসলে কোন কোন খাত বা কিসের উপর গুরুত্ব দেওয়া উচিত, সেখানে আমি বলবো যে থেকে আমাদের এটা যে চাহিদা ছিল, একটা ধারণা ছিল যে শিক্ষানীতি হবে আমাদের, সেই জাস্টিফিকেশনের যে জায়গাটা সেটা আমাদের হয়নি, সেটা আমরা আসলে এক্সপেক্ট করেছিলাম। সুমি যে প্রসঙ্গগুলো, বিশেষ করে যে বৈষম্যের কথাগুলো বলেছেন, যে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যে অসুবিধাগুলোর কথা বলেছেন, সেই জায়গায় আমাদের একটা বড় জাস্টিফিকেশনের জায়গা হতে পারতো যে আমরা যদি বাজেটের মধ্যে আমরা ইনক্লুসিভনেসটাকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করতাম। তো যখনই বাজেট প্রণয়ন করা হবে, আমরা আশা করব যে এই বিষয়গুলো যেন মাথায় রাখা হয়। এবং বর্তমান পরিস্থিতিতে আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি শুধু এইটুকু আমরা বলবো যে আমি আশা করতে চাই যে একই সাথে করোনা পরিস্থিতির কথা মাথায় রাখা হবে এবং একই সাথে বিভিন্ন এলাকা ভিত্তিক বা বিভিন্ন পকেট ভিত্তিক যে ডিসক্রিমিনেশনগুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের যে ইনক্লুসিভনেস, সেই ফিলোসফিটাকে সামনে নিয়ে আসলে বাজেটটা প্রণয়ন করা দরকার।
একটা বিষয় খুব আমাদের ক্লিয়ার থাকতে হবে যে বিভিন্ন প্রকল্প আছে, আমরা চাইলে এখন হাওড়ের জন্য একটা প্রকল্প নিতে পারি, চা বাগানের জন্য একটা প্রকল্প নিতে পারি, কিন্তু কখনোই কোনো বিচ্ছিন্ন প্রকল্প আসলে কোনো ধরনের সফলতা আসলে আমাদের নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত বিষয়টাকে আমরা হোলিস্টিক ওয়েতে আমরা দেখতে না পাচ্ছি। সুতরাং এই করোনা প্রসঙ্গটাকেই যদি আমরা সামনে রেখে এবারে বাজেট আমরা প্রায়োরিটি নির্ধারণ করি, সেখানে আমি বলবো যে করোনাকে ফোকাসে রেখে আমরা যেন ইনক্লুসিভনেসটাকে কিভাবে এনশিওর করা যায় গোটা বাংলাদেশে, সেই বিষয়টা মাথায় রেখে যদি বাজেটটা প্রণয়ন করা হয়, তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে শিক্ষা বাজেটের যে প্রভাব সেটা আরো বেশি হবে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে বাজেটটা আমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। ধন্যবাদ। এবারে আমি যেতে চাই একটু সুমি আপু আপনার কাছে, আপনি যদি কিছু অ্যাড করেন। যে বর্তমানে যে আসলে কোভিড সিচুয়েশনের জন্য যে আসলে আমরা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে, পুরো বিশ্বই যাচ্ছে ইনফ্যাক্ট, ফলে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু স্কুলগুলিকে রিওপেন করা এবং যে লার্নিং ঘাটতি, শিক্ষণ ঘাটতিটা তৈরি হচ্ছে এবং আলোচনায় এসছে যে বিভিন্ন ধরনের নেতিবাচক সম্ভাবনা দেখা দিবে, যে আশঙ্কা দেখা দিবে আসলে, সেটা হচ্ছে একটা বড় অংশ হতে পারে যে ব্যাক টু স্কুল করবে না, হতে পারে যে যারা ব্যাক টু স্কুলে হবে তাদের একটা বড় অংশ হচ্ছে শিক্ষণ ঘাটতির মাধ্যমে আসবে, যে বড় ধরনের একটা গ্যাপ তৈরি হবে চিলড্রেনদের মধ্যে, শিক্ষণ ঘাটতি তৈরি হবে। এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে পোস্ট কোভিড সিচুয়েশনে আসলে শিশুদের একটা হতে পারে ট্রমাটাইজ সিচুয়েশন থেকে তারা ব্যাক করবে, ফলে শিশুদের মধ্যে দেখা যাবে পুরোপুরি ওই পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য হয়তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ তারাও ফেস করবে, যেটা আসলে বড়দেরকে দেখতে হবে। ফলে আমার প্রত্যাশা থাকবে যে এবার যখন বাজেট আসলে প্রণয়ন করা হবে, বরাদ্দ করা হবে, তখন এই বিষয়গুলিকে বিবেচনায় আনতে হবে যে যেহেতু বড় একটা অংশ ঝরে পড়ার সম্ভাবনা থাকতে পারে এবং বিভিন্ন ধরনের কাজে শিশুরা যুক্ত হয়ে যেতে পারে পোস্ট কোভিড সিচুয়েশনে, ফলে তাদের জন্য সোশ্যাল সেফটি নেট কিছু প্রোগ্রাম হয়তো হাতে নেওয়ার জন্য বাজেট বরাদ্দ করতে হবে এবং শিক্ষণ ঘাটতিটা দূর করার জন্য হয়তো কিছু এখানে চিন্তা করতে হবে। এটা আসলে প্রায়োরিটি সেট করতে হবে, এই প্রায়োরিটি গুলিকে সামনে এনে কাজ করতে হবে এবং শিশুদেরকে দেখা যাবে যে তারা যাতে অন্য কাজে যুক্ত না হয়ে যায় বা ফ্লেক্সিবল কিছু হয়তো ক্লাসরুম সিস্টেমের জন্য তার কিছু হয়তো রাখতে হবে এবং কিভাবে ফরেন এইড স্ট্র্যাটেজিটাকে কিভাবে আরো ভালো করে অ্যানালিসিস করে সেগুলোকে কাজে লাগানো যায়, এই বাজেট বরাদ্দের সময় আসলে সেগুলো চিন্তা করতে হবে। ফলে আমাদের প্রায়োরিটিটা সেট করতে হবে এডুকেশনের ক্ষেত্রে এবং সেই প্রায়োরিটি গুলি কি কি আমরা আসলে রিচ করতে চাই সেই জিনিসগুলি মাথায় রেখে আসলে আমাদের এবারে বরাদ্দটা করতে হবে এবং একটা ক্লিয়ার এটা আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে থাকতে হবে যে শুধু বরাদ্দ করলে হবে না, একদিকে যেমন এগুলোকে মাথায় রেখে প্রায়োরিটিকে মাথায় রেখে বরাদ্দ করতে হবে, অন্যদিকে যেটা করতে হবে একদম একটা ক্ল্যারিটি থাকতে হবে যে এই বরাদ্দের পর কি হবে, সেই ক্ল্যারিটিটা এবং বাস্তবায়নের পরিকল্পনাটা খুব ভালোভাবে নিতে হবে কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে। অলরেডি সরকার অনেক কিছু হাতে নিয়েছে সংসদ টিভির মাধ্যমে বা অল্টারনেটিভ লার্নিং প্যাকেজ, ডিপি, বিএনএফি, ডিসি অনেকে একসাথে কাজ করছে বিভিন্ন সংস্থার সহযোগিতা, সহযোগী সংস্থার সহায়তায়। ফলে এগুলিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, ফলাফল অর্জনের জন্য এই বাজেটটাকে প্রণয়ন করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ সুমি আপু। এবারে আমি সোহাগ ভাইয়ের কাছে যাওয়ার আগে যে এখানে দুজনই যে বিষয়গুলো বললেন যে অনেক ধরনের ডিসপ্যারিটি আছে এবং এই যে করোনা পরিস্থিতির কারণে হয়তো যে আর্থিক যে বৈষম্য বা অন্যান্য যে সমস্যার কারণে যে স্কুল ড্রপ আউটের এক ধরনের আশঙ্কা দেখা দিচ্ছে, এই কারণে আমাদের করোনা উত্তর কিংবা এই করোনা চলাকালীন অবস্থায় সরকার কি ভাবছে, এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকল করা হবে সেটা নিয়ে সরকার কি ভাবছে, আপনি সরকারের ভেতরেই আছেন সেখান থেকে, এবং সরকার কিভাবে রেসপন্স করার কথা ভাবছে আপনি কি বলবেন? ধন্যবাদ শফিক। আপনারা জানেন যে পরবর্তী আমাদের যে প্ল্যান সেটা অবশ্যই আছে। একই সাথে আমরা করোনা চলাকালীন সময় অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি এবং অনেকগুলো কর্মপরিকল্পনা সরকার কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম একটি যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে, পরবর্তীতে তারা কোনো শিক্ষা ছেড়ে প্রফেশনে না চলে যায়, সেই কনসিডার করেই আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্প, যেটি গত ডিসেম্বরে শেষ হয়ে গেছিল, যেটি একনেকে ওঠার সংশোধনের অপেক্ষায় ছিল, কিন্তু কোভিড এর কারণে একনেক অনুষ্ঠিত হতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী এটি স্পেশাল সামারির মাধ্যমে কিন্তু এটি অনুমোদন করে দিয়েছেন।
এবং যেখানে নতুন কম্পোনেন্ট যুক্ত করেছেন, যেটি হলো কিট অ্যালাউন্স। প্রতি শিক্ষার্থী বছরে 1000 টাকা করে কিট অ্যালাউন্স পাবে, এবং উপবৃত্তির টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছেন, যেটা আগে 100 টাকা ছিল, এখন সেটা 150 টাকা হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু যুক্ত করেছে করোনাকালীন সময়, করোনা কনসিডার করেই কিন্তু কাজটি দ্রুত করা হচ্ছে। এবং একই সাথে আগামী অর্থ বছরে যে একই সাথে কোভিডকে কনসিডার করে কিন্তু সুমি আপা বলেছেন যে আমাদের অনেকগুলো কর্মকাণ্ড একই সাথে চলতেছে, যে টিচার ট্রেনিং কিভাবে অনলাইনে দেওয়া যায়, শিক্ষার্থীকে কিভাবে ধরে রাখা যায় অনলাইনের মাধ্যমে, সেই বিষয়গুলো কিন্তু প্যারালালি চলছে। আরেকটি বিষয় আমাদের আগামী অর্থ বছরে যেটি আসবে সেটি হলো যে আপনারা জানেন যে ডিসপ্যারিটি কমানোর জন্য আমরা বিশেষ করে ঢাকা শহরের স্কুলগুলো কিন্তু আপনারা দেখেছেন সবসময় অবহেলিত, সেটা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, অনেক কিছু ক্ষেত্রেই। এবং আমরা আমাদের সন্তানদের কিন্তু শিক্ষা, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে দেই না, বিশেষ করে ঢাকা শহর বা বিভিন্ন সিটি কর্পোরেশনে। তো এই বিষয়টি গুরুত্ব যখন আমরা দেখলাম, সরকার দেখলো যে বিষয়টি অবহেলিত, এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল নির্দেশনায় কিন্তু সেটি একটি স্পেশাল প্রকল্প নেওয়া হয়েছে, যেটি সকল এক একটি স্কুলকে একটি প্রতিষ্ঠানকে আলাদা সেপারেট পরিকল্পনা করে ওইটাকে ডেভেলপমেন্ট করা, টিচিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে তার অবকাঠামো, তার খেলাধুলার মাঠ, এভরিথিং, ইভেন ক্লাসরুম থেকে, সে প্রকল্প কিন্তু হাতে নিয়ে ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে, যেটি আগামী অর্থ বছরের কাজ শুরু হবে। এবং একই সাথে আরেকটি পরিকল্পনা কিন্তু আছে বাংলা সরকারের, সেটা হলো প্রতিটি শিক্ষার্থীদের দুপুরে খাবারের ব্যবস্থা করা। এটি 100%, এখন যেমন আমাদের 104টা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে, আগামী অর্থ বছর থেকে সেটি কিন্তু সমস্ত আগামী অর্থ বছর এবং 2023 সালের মধ্যে ফেজ ওয়াইজ, কারণ একসাথে তো একই দিনে তো সারা বাংলাদেশ চলাচল সম্ভব হবে না, 2023 সালের মধ্যে প্রতিটি শিক্ষার্থী দুপুরে গরম খাবার পাবে। এই পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে হাতে নিয়েছে। এবং এর আগে আমি কিন্তু বলেছি যে আমাদের যে টিচিং যে বিষয়টা, যেটি আমাদের খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি এডুকেশনের জন্য, সে জায়গায় কিন্তু আমি অনেকগুলো বিষয় ইতিমধ্যে মেনশন করেছি। তো আর আপনি আরেকটি উদ্যোগ আপনি জানবেন যে আমাদের বর্তমান সচিব স্যার একটি উদ্যোগ নিয়েছেন, সেটি হলো যে 1 ডে 1 ওয়ার্ড। স্যার কিন্তু প্রথমে প্রায় বলেন যে একটি শিক্ষার্থীকে যদি আমি একটি ওয়ার্ড প্রতিদিন শিখাতে পারি, তাতেও 365 দিন কিন্তু 65 ওয়ার্ড শিখে যায়। এভাবে যদি ক্লাস 5-এ পড়া একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে 1200-1300 ওয়ার্ড শিখে যাচ্ছে, সেটি বাংলা ইংরেজি দুটি হতে পারে, তারা এটি তাকে ওই ওয়ার্ড শেখার জন্য একটু ঘুরতে দেওয়ার জন্য সে কিন্তু এটি চালু করেছেন গত বছর থেকেই, এবং এটি ভালো ফলাফল কিন্তু আসছে। সুমি আপা বলেছেন যে আমাদের কম্পিটেন্সি বিভিন্ন সময় কম আসছে, নিউমেরিসি রেট বা তাদের অনেক কমে যাচ্ছে, সেই কমে যাওয়ার কারণেই কিন্তু অ্যাকশন গুলো স্যার নিয়েছেন, এবং সেটা কিন্তু ফলাফল আসছে। যে আগে দেখা যেত যে শিক্ষার্থী এখন কিন্তু অনেক শিক্ষার্থী পড়তে পারে এরকম সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে। তারপরে আরেকটি ইনিশিয়েটিভ সচিব স্যার যেটা নিয়েছেন, এখন মনিটরিংটা কিন্তু এখন জোরদার হচ্ছে। মনিটরিং কিন্তু শুধু ওই যে পানিশমেন্টের শর্তেই মনিটরিং না, অনেক সময় দেখা যাচ্ছে যে মেন্টরিং করা যে বিষয়টা, আমাদের এখন প্রতিটি জেলায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অফিসারকে কিন্তু ট্যাগ করা আছে যে সে মেন্টর হিসেবে, অ্যাজ এ মেন্টর, নট অ্যাডমিনিস্ট্রেটর, সে মেন্টরিং হয়ে সে ক্লাসরুমে যাবে, ক্লাসে গিয়ে শিক্ষককে গাইড করবে, ইভেন ওইখানকার এটিও টিও ইউআরসি ইন্সট্রাক্টর সবাইকে সবার সাথে কথা বলবে, কথা বলে ওখানকার প্রবলেম সলভ করবে। ইভেন সচিব স্যার অন্যান্য মন্ত্রণালয়ের সচিব যারা আগ্রহী তাদেরকে কিন্তু তার নিজ নিজ জেলায় দায়িত্ব দিয়েছেন। এক কথায় সমস্ত শ্রেণীকে এই শিক্ষা ক্ষেত্রে কিন্তু ত্যাগ করার একটা প্ল্যান বা পরিকল্পনা কিন্তু সরকারের রয়েছে। আর যে বিষয়গুলো, যে শূন্যতার যে বিষয়টা, শূন্যতা কিন্তু ওই যে অফিসার সংকট বা শিক্ষক সংকট, এগুলো নিয়ে সরকার পরিকল্পনা করে গ্রহণ করা হয়েছে এবং কাজ করছে। যেমন এটা নিয়োগকে কিন্তু একটা নিয়োগ শুরু করলেও কিন্তু প্রক্রিয়া করতে করতে প্রায় 1-1.5 বছর 2 বছর লেগে যায়। তো সেক্ষেত্রে আর এটিও নিয়োগ যে বিষয়গুলো বলেছে, এটিও এই নিয়োগটা আবার কিন্তু পাবলিক সার্ভিস কমিশন থেকে আমরা জানি সেখান থেকে আসে। তো আমরা ডিমান্ড প্লেস করলে তারা প্রক্রিয়া করতে করতে কিন্তু দেখা যাচ্ছে 2 মাস 2 বছর লেগে যায়। তো এগুলো ধারাবাহিক প্রক্রিয়া, এগুলো আস্তে আমি মনে করি এগুলো সব সমাধান হয়ে যাবে, সবই হয়ে যাবে। সরকার কিন্তু আগে থেকে অনেক অনেক বেশি শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বলেন, পরিকল্পনা বলেন, সবকিছুতেই এখন গুরুত্ব দিচ্ছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই কিন্তু এগুচ্ছে। আশা করি এটির ফলাফল, আমি প্রথমেই বলেছি যে আজকের যে কর্মকাণ্ড, বর্তমান যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আউটপুটটা কিন্তু আজকে পাওয়া যাবে না। সুমি আপা একটা গবেষণাতে বলেছেন যে 9-এ পড়া শিক্ষার্থী, সে দেখা গেছে তার কোয়ালিটি যে কম্পিটেন্সি হওয়ার কথা ছিল
সেটি কিন্তু হচ্ছে না, সেই কম্পিটেন্সিটা হচ্ছে না। এটা কিন্তু আজকের সমস্যা না, সেটা কিন্তু এটা ফিরে তাকাতে হবে আরো দেখা যাবে 7-8 বছর পূর্বে, যখন তার যদি ফাউন্ডেশনটাই তখন দুর্বল করে দেয়, বিশেষ করে প্রাইমারি লেভেলে যদি তাকে গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু সে উপরে যতই উপরে যাবে সে কিন্তু ভালো করবে না, এটাই স্বাভাবিক। আর আর আরেকটা বিষয় যে এখন যে এনসিটিবি আমাদের কারিকুলাম চলতেছে, আপগ্রেড চলতেছে, এবং এক সময় দেখা যেত যে প্রাথমিক শিক্ষা এবং 5 পর্যন্ত এবং ক্লাস 6 এই দুই কারিকুলামের সাথে কিন্তু একটা গ্যাপ ছিল, সেটিও কিন্তু এখন বর্তমান যারা শিক্ষার দায়িত্ব উদ্যোগ নিয়ে তার নিজেই কিন্তু এটা কোঅর্ডিনেট করে 5 এর পরে 5 এর যে কম্পিটেন্সি গুলো নিয়ে যাচ্ছে তার সাথে প্যারালালি 6 এর কিন্তু কম্পিটেন্সি সেট করা হচ্ছে, যে এই যে ক্লাস 5 এর পরে 6 এ যাওয়ার পরে যে সংযোগটা সমন্বয়টা আমরা অনেকেই দেখছি যে ক্লাস 5 এর পরে অনেক শিক্ষার্থী কিন্তু ঝরে যায়, ওই লিঙ্কেজটা না থাকার কারণে একটা কারণ। যে এভাবে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু একই সাথে চলছে, একই সাথে করা হচ্ছে। আমরা আশাবাদী যে এক সময় আমরা যে উন্নত অনেক দেশের মতো আমাদেরও শিক্ষা বাজেট বাড়বে। এই শিক্ষা বাজেটটি হুট করে বাড়িয়ে দিলে তো হবে না, আমাদের একই সাথে শিক্ষা বাজেটকে যথাযথভাবে ব্যবহার করে পরিকল্পিত ওয়েতে সেটাকে ব্যবহার করতে হবে, সেটাই হলো মূল উদ্দেশ্য। ধন্যবাদ সোহাগ ভাই, এবং ধন্যবাদ একই সাথে সবাইকে আপনাদের অংশগ্রহণের জন্য। আমরা আজকে শিক্ষা বাজেট নিয়ে আলোচনা করলাম, এবং এখানে শুরু থেকে যে বিষয়গুলো এসেছে যে বাংলাদেশের শিক্ষার বাজেট যেগুলো হয়েছে সেটা কেমন, তার গতি প্রকৃতি কেমন সে বিষয়, এবং আমাদের আলোচকরা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের শিক্ষা বাজেট বিভিন্ন সময় এ পর্যন্ত আমরা যদি বিশ্লেষণ করি দেখা যায় যে সেটা কাঙ্ক্ষিত মাত্রায় নয়, সেটা জিডিপির 2% কাছাকাছি গত কয়েক বছরে সেটা দেখা গেছে। এবং তবে অন্যদিকে এই অভিযোগও আছে যে আসলে বাজেটটা ঠিকভাবে যে বাজেটটা বরাদ্দ দেওয়া হচ্ছে তাও যথাযথ ব্যবস্থাপনা হচ্ছে না, সেটা অদক্ষ ব্যবস্থাপনা আছে কিছুটা। এবং আরেকটা বিষয় বলা হয়েছে যে বাজেট এখানে যে অ্যালোকেশনের জন্য যে চাইতে হবে সেটারও এক ধরনের সীমাবদ্ধতা আছে, আমাদের শিক্ষা বিভাগগুলো হয়তো সেইভাবে এখনো বাজেটটা চাইছেন না। এই যে এখানে এক ধরনের হয়তো সমন্বয়েরও কিছুটা ঘাটতি আছে, এই বিষয়গুলো উঠে এসেছে যে শিক্ষা নীতি সহ অন্যান্য যে জায়গাগুলোতে আমাদের যে অগ্রাধিকার খাতগুলো দেওয়ার যে নির্ধারণ করা আছে, যেখানে আসলে আমাদের নজর দেওয়ার দরকার ছিল সেইগুলো এখনো আমাদের বাজেটে নানানভাবে সমন্বয় করা হয়নি। এবং সবশেষে আমরা আলোচনা করেছি তাহলে এগুলোকে কিভাবে অগ্রাধিকার খাতগুলো কিভাবে আমরা আরো সমন্বয় করে আগামীতে বাজেট প্রণয়ন করতে পারি, কোন জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে, এবং বর্তমান যে পরিস্থিতি করোনা পরিস্থিতি সেই অবস্থায় আমাদের শিক্ষার রেসপন্স গুলো কি হবে, সেখানে বাজেট লোকেশনটা কিরকম হতে পারে এই নিয়ে। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সিলেবাসে নেই এর পরবর্তী পর্ব হবে আগামী শনিবারে। এই বিষয় হচ্ছে শিক্ষায় মূল্যায়ন নাকি অবমূল্যায়ন, এই বিষয়টা নিয়ে আগামী শনিবার অর্থাৎ 23 মে এটা আপনারা দেখবেন বিকেল 3টায়। আপনাদের সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ বাংলাদেশ এডুকেশন ফোরাম, ধন্যবাদ শফিক এবং যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।